চল আমরা শুরু করি। ১ সেকেন্ড একটু ধরো তো। হ্যাঁ, ঠিক আছে। দেখো, তাহলে আগের দিন আমরা কি করেছি? আগের দিন আমরা বেসিক্যালি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশন সেটাকে করেছি। সেটা খুব খুব ইম্পর্টেন্ট ছিল। যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনস অফ সিমেট্রি অপারেশন। যে বিভিন্ন রকমের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনস গুলো যে বিভিন্ন রকম যে সিমেট্রি অপারেশনস গুলো হয়, সেটা তোমার আইডেন্টিটি অপারেশন হতে পারে, প্রপার অ্যাক্সিস মানে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি হতে পারে, হ্যাঁ? বা প্রপার অ্যাক্সিস অফ রোটেশন হতে পারে বা ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশন হতে পারে, ইনভার্সন হতে পারে, রিফ্লেকশন হতে পারে। এই প্রত্যেকের জন্যে তোমার কোনো একটা পার্টিকুলার বেসিস ধরে নিয়ে কেমন করে তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনস করতে হয় সেটা আমি দেখে নিয়েছি। এবং দেখেছিলাম যে কোনো একটা সিমেট্রি অপারেশনের যে করেসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো, তারাও কিন্তু গ্রুপ তৈরি করার জন্য যে ৪ টে বেসিক অ্যাক্সিওমস লাগে, এই ৪ টে বেসিক অ্যাক্সিওমস ওবে করছে। তার মানে তারাও অ্যাকচুয়ালি একটা গ্রুপ তৈরি করছে এবং সেটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট গ্রুপ। তোরা তো C2P পয়েন্ট গ্রুপ তুমি কনসিডার করছো। তার যে ৪ টে সিমেট্রি অপারেশন E, C2, সিগমা ভি আর সিগমা ভি প্রাইম, এই ৪ টে সিমেট্রি অপারেশনের করেসপন্ডিং ৪ টে ম্যাট্রিক্স আমরা কনস্ট্রাক্ট করেছিলাম। ওই যে ৪ টে ম্যাট্রিক্স বিভিন্ন রকম হতে পারে। সেটা 1 ডাইমেনশনে হতে পারে, তোমার 3 ডাইমেনশনে হতে পারে, 4 ডাইমেনশনে হতে পারে, আরো হায়ার ডাইমেনশনের হতে পারে। সেগুলো আমরা দেখেছিলাম। এবারে যেটা হয়েছিল যে ওই যে করেসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো, তারাও দেখতে পাওয়া যাচ্ছে গ্রুপ তৈরি করার জন্য যে অ্যাক্সিওমস গুলো লাগে, তোমার ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড এক্সিস্টেন্স অফ ইনভার্স, এই ৪ টেই ফলো করছে। তার মানে তারাও অ্যাকচুয়ালি একটা গ্রুপ তৈরি করছে এবং যে গ্রুপটা তৈরি হলো সেটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রুপ। আচ্ছা, এবারে যেটা কথা আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই যে, ধরো C2P পয়েন্ট গ্রুপ, সেটাকে এক্সাম্পল হিসেবে ধরে আমি ৪ টে যেমন 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেয়েছিলাম, একটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করেছিলাম। বিউটাডাইনটাকে এক্সাম্পল ধরে নিয়ে, সিস বিউটাডাইনটাকে এক্সাম্পল ধরে নিয়ে 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাবে, যেখানে বেসিস গুলো হচ্ছে ৪ টে কার্বনের মাথায় ৪ টে পি অরবিটাল আছে সেগুলো। ওয়াটার মলিকুল, তার যে তোমার মানে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন ৩ টে অ্যাটমের যে ৩ থেকে ৯ টা কোঅর্ডিনেট সেটাকে বেসিস ধরে নিয়ে আমি 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেয়েছি। আবার ধরো CH2Cl2, সেটাও সিটিপি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে। তো তার ক্ষেত্রে ৫ টা অ্যাটম আছে। ৫ টা অ্যাটম, সেখান থেকে তুমি একটা 15 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেতে পারো। তার মানে যেটা কথা সেটা হচ্ছে এই যে, তোমার কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপের কিন্তু অনেক পসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হতে পারে। মানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে ইউনিক নয়। আর অটোমেটিক্যালি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এই যে এই যে বিভিন্ন রকমের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো হচ্ছে, সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো তারা কি সবাই ইম্পর্টেন্ট, নাকি তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট? ঠিক আছে, আমরা আলটিমেটলি সেই জায়গায় যাব। আমি দিনের শেষে এটা দেখবো যে সকল ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন বলে কিছু রিপ্রেজেন্টেশন আছে, সেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন গুলি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেইগুলোকে তোমাকে খুঁজে বের করতে হবে এবং সেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে তুমি যদি জানতে পারো, তাহলে কিন্তু সেই পয়েন্ট গ্রুপের সমস্ত প্রপার্টি গুলো তুমি ওখান থেকে পেয়ে যেতে পারবে। হুম, এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে আজকে আমরা ওই জায়গাগুলোতেই মূলত আলোচনা করব। আমরা স্টার্টিংটা করব, প্রথমে আমি দুটো পার্টে তো জিনিসটাকে বলছি। আমি আসলে গতবারের যে লেকচারে আমি দুটো লেকচার এখানে একটাতে কিন্তু কনভার্ট করছি। তাহলে ফার্স্ট পার্টের মধ্যে আমরা যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বিভিন্ন টাইপ হয় আর কি, ফেথফুল অ্যান্ড আনফেথফুল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ইকুইভ্যালেন্ট অ্যান্ড ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, রিডিউসিবল অ্যান্ড ইরিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইত্যাদিগুলোকে দেখা। আর যেহেতু বললাম যে তোমার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন গুলি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, তাহলে কেমন করে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন থেকে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে যেতে হয় বাই সিমিলারিটি ট্রান্সফরমেশন অর ব্লক ফ্যাক্টরাইজেশন আর কি, সেই পার্টটাকে আমরা আলোচনা করবো প্রথম পার্টের মধ্যে। তো ওয়ান্স তুমি ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন পেয়ে গেলে, সেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনের যে করেসপন্ডিং ক্যারেক্টার গুলো, ক্যারেক্টার মানে হচ্ছে তোমার বেসিক্যালি ডায়াগোনাল এলিমেন্টের যোগফল বা ট্রেসটা, সেই ক্যারেক্টার গুলো দিয়ে তুমি একটা করবে, টেবিল তৈরি করবে, যাকে বলা হবে ক্যারেক্টার টেবিল। এবং ক্যারেক্টার টেবিল তৈরি করার জন্য তোমার যে
থিওরেমটা লাগে তাকে বলে গ্রেট অর্থোগোনালিটি থিওরেম। পরের পার্টের মধ্যে আমরা বেসিক্যালি গ্রেট অর্থোগোনালিটি থিওরেম তার প্রুফ আমরা করব না। কিন্তু গ্রেট অর্থোগোনালিটি থিওরেমের যে তোমার ৫ টা যে ইম্পোর্টেন্ট প্রপার্টিজ আছে সেই ৫ টা প্রপার্টিকে বলে নিয়ে সেই সেখান থেকে কেমন করে ক্যারেক্টার টেবিল কনস্ট্রাক্ট করতে হয় বা একটা ক্যারেক্টার টেবিলের যে করসপন্ডিং ৪ টে রিজিয়ন থাকে সেই ৪ টে রিজিয়নে কোনটার জাস্ট কি মানে আরকি আমরা এইটা নিয়ে আজকে আমাদের টোটাল আলোচনাটা হবে। তার মানে আজকে আমরা ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন সিমেট্রি অপারেশনস করেছি, ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন, রিডিউসেবল, ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন, সিমিলারিটি ট্রান্সফরমেশন, ব্লক ফ্যাক্টরাইজেশন, সেখান থেকে মানে গেট অর্থোগোনালিটি থিওরেম, সেখান থেকে ক্যারেক্টার টেবিল কনস্ট্রাকশন। একটা বড় কাজ আমাদের আজকে করতে হবে। ঠিক আছে? চলো আমরা শুরু করি আস্তে, আস্তে। হুম? দেখো আমরা ওই বলছি না একদম কেমিস্ট্রির মতো একদম ডাইলিউট করেও বলছি না, আবার ফিজিসিস্টদের মতো আবার খুব ডিটেইল ম্যাথমেটিক্যাল জায়গাতেও বলছি না। আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করছি। যে হয়তো তুমি দেখবে কেমিস্ট্রি বইয়ে ফেথফুল, আনফেথফুল বা ইকুইভ্যালেন্ট, ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন এগুলো নিয়ে কোনো আলোচনা করা নেই। মানে অন্ততপক্ষে তুমি যদি কটনের বইটই দেখো, সেখানে দেখবে কোনো আলোচনা করে না। হয়তো অন্য বেটার বইয়ে তুমি অত আলোচনাগুলো পেতে পারো। কিন্তু আবার ফিজিক্সের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট যে ফেথফুল, আনফেথফুল, ইকুইভ্যালেন্ট, ইনইকুইভ্যালেন্ট ইত্যাদি। আমি সেইগুলোকে একটু একটু তোমাদের বলে নিচ্ছি। দেখো কি বলা হচ্ছে না, লেট আবার সাদা হলো আবার তখন আবার কালো এসে গেল। কালোই থাকে। দেখো মানে এটা কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো লেট ই এ বি সি, মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে হচ্ছে বেসিক্যালি ওটা সেট রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? তাহলে একটা লেট একটা পার্টিকুলার সেট যেখানে এলিমেন্ট গুলো হচ্ছে ই এ বি সি আর দ্য এলিমেন্টস অফ দ্য ফাইনাইট গ্রুপ জি কমা স্টার অফ অর্ডার এইচ। ঠিক আছে? এবার টিই টিএ টিবি টিসি আর দ্য আর সাম স্কোয়ার ম্যাট্রিক্সেস। এবার যদি এমন হতো যে এই যে ম্যাট্রিক্স গুলো, স্কোয়ার ম্যাট্রিক্স গুলো টিই টিএ টিবি টিসি dot 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 obey the same rules to form a group with respect to the same binary operation, then you say that এই যে সেটটা is the matrix representation of the group. তাহলে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রুপ কি হলো দেখো, যে তোমার ধরো আমি যে এক্সাম্পলটা বলছিলাম যে তোমার সি টু বি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে 4টে সিমেট্রি অপারেশন হচ্ছে ই সি টু সিগমা ভি প্রাইম, তার করসপন্ডিং 4টে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আছে। এবারে যেটা অ্যাকচুয়াল ব্যাপার সেটা হচ্ছে যে এই সিমেট্রি অপারেশন গুলো যে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল ফলো করে, যদি তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো সেই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল ওবে করতো, তাহলে সেটাই হয়ে যেত যে এই যে টিই টিএ টিবি টিসি অর্থাৎ ম্যাট্রিক্স গুলো দিয়ে যে গ্রুপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রুপ। মানে গ্রুপ তৈরি করার জন্য 4টে এক জিনিস তোমাকে ওবে করতে হবে। এখন সিমেট্রি অপারেশন গুলো সেটা ওবে না করে, এখন তার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো সেটা ওবে করছে, এবং এই যে 4টে রুল যে ওবে করছে সেটা সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে যে তাদের গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটাকে আগে তুমি বুঝতে পারবে, সিমিলার গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল থাকবে। আর এবারে বলা হচ্ছে যে ইফ টিই টিএ টিবি টিসি আর ডিস্টিংক্ট, then there is a one-to-one mapping between the elements of the two groups. মানে এই যে ই এ বি সি আর টিই টিএ টিবি টিসি, তাহলে সিমেট্রি অপারেশন এবং তার করসপন্ডিং হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো। এবারে যদি এমন হতো যে এই যেহেতু গ্রুপ তৈরি করার জন্য তোমার সিমেট্রি অপারেশন গুলো অবশ্যই ডিস্টিংক্ট হতে হবে, এবার তার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো যদি তোমার ডিস্টিংক্ট হয়, তাহলে হচ্ছে তোমার এই ই এবিসি আর টিই টিএ টিবি টিসির মধ্যে একটা ওয়ান ম্যাপিং থাকবে। মানে এ থেকে টি, সরি ই থেকে টি, এ থেকে টিএ, বি থেকে টিবি, সি থেকে টিসি, এই ওয়ান ম্যাপিংটা থাকবে। ঠিক আছে? এটা এই যে বললাম যে distinct, then there is a one-to-one mapping between the elements of the two groups. Then these groups are called isomorphic group and the corresponding matrix representation is called the faithful matrix representation. ঠিক আছে? তাহলে এই আইসোমরফিক গ্রুপস, আইসোমরফিক গ্রুপস এন্ড দ্য করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাকে বলা হবে তোমার ফেথফুল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল
C2B পয়েন্ট গ্রুপটাকে তুমি নিচ্ছ একটা ফাইনাইট গ্রুপ অফ অর্ডার 4, এর সিমেট্রি অপারেশন গুলো E C2 সিগমা B আর সিগমা P প্রাইম। তাদের ধরো 3 ডাইমেনশনে তাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো আমি এখানে লিখেছি। P টা এইটা, P C2 টা এইটা, P সিগমা V টা এইটা, P সিগমা P প্রাইমটা এইটা এন্ড সো অন। আর এবারে দেখো একটা সেট দিয়েছি E C2 সিগমা B সিগমা P প্রাইম, তাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো হচ্ছে P C2 P সিগমা B P সিগমা P প্রাইম। দেখো একটা একটা 1 to 1 ম্যাপিং আছে, মানে এর একটা এলিমেন্ট এখানে ইউনিক একটা এলিমেন্টে নিয়ে যাচ্ছে। তাহলে ইন দিস কেস group multiplication table of two isomorphic groups is similar in structure. If we substitute E by TE, A by TA, B by TB, C by TC and so on, then we will get the group multiplication table of the other group. দেখো এই হচ্ছে তোমার E C2 সিগমা P সিগমা P প্রাইম কে তুমি একটা গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল পেয়েছো। হ্যাঁ, এবারে তুমি জাস্ট দেখো ওই একই জায়গায় E C2 সিগমা P সিগমা P প্রাইম সেইগুলোকে জাস্ট করেসপন্ডিং তোমার TE TC2 T সিগমা P T সিগমা P প্রাইম তুমি রিপ্লেস করলে করে দেখা একদম একই রকমের গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল পেলে, এবং তাহলে এরা হচ্ছে তোমার আইসোমরফিক গ্রুপ, এবং এই যে করেসপন্ডিং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে ফেথফুল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা বুঝতে পারলে ফেথফুল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা? আচ্ছা, এবারে দেখো যদি এমন হতো if there is a many to one mapping between the elements of two groups, then the group are called homomorphic groups. তাহলে আগেরটা ছিল আইসোমরফিক, এখন হচ্ছে হোমোমরফিক। When the transformation matrices corresponding to the symmetry operation are not all distinct, then the corresponding matrix representation is called the unfaithful matrix representation. মানে ওখানে যেমন হলো আইসোমরফিক ফেথফুল, এখানে হোমোমরফিক এবং আনফেথফুল। তুমি ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যখন লেটস সে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলোকে দেখেছিলে C2B পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে, এই যে চারটে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন E C2 সিগমা B এবং সিগমা B প্রাইম, তুমি দেখো আগের দিন আমি প্রথমে তোমার চারটে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করেছিলাম, তার মধ্যে একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখবে তোমার TE টা হচ্ছে 1, C2 টা হচ্ছে -1, T সিগমা V টা 1 আর T সিগমা V প্রাইম টা হচ্ছে -1। ঠিক আছে, যেখানে তোমার ওই এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে বেসিস ধরে যখন তুমি করেছিলে দেখবে তোমার এই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তার মানে এবার খেয়াল করে দেখো যে তোমার এই যে E C2 সিগমা B সিগমা V প্রাইম চারটে সিমেট্রি অপারেশন ছিল, তার কিন্তু করসপন্ডিং যে ম্যাট্রিক্স গুলো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো চারটি ডিস্টিংক্ট নয়। 1 দুবার অ্যাপিয়ার করেছে, -1 দুবার অ্যাপিয়ার করেছে। তার মানে এই যে E C2 সিগমা B সিগমা V প্রাইম আর হচ্ছে 1 আর -1 এরা দুজন হচ্ছে তোমার হোমোমরফিক গ্রুপ। দেখো এই যে এখানে তুমি যদি দেখো মেনি টু ওয়ান ম্যাপিং তুমি পাচ্ছ। E C2 সিগমা B সিগমা P প্রাইম সেখানে তোমার জাস্ট দেখো 1 আর -1 এখানে একটা দেখো মেনি টু ওয়ান ম্যাপিং, এটা তুমি দেখতে পাচ্ছ। এবং এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা 1 -1 1 আর -1 এইটা হচ্ছে আনফেথফুল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তাহলে আইসোমরফিক আর তার উল্টো হচ্ছে এখানে হোমোমরফিক। আইসোমরফিকের ক্ষেত্রে 1 to 1 ম্যাপিং থাকছে, হোমোমরফিকের ক্ষেত্রে মেনি টু ওয়ান ম্যাপিং থাকছে। আর ওদিকে হচ্ছে ফেথফুল, এখানে হচ্ছে আনফেথফুল। ফেথফুলের ক্ষেত্রে হচ্ছে যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো অল ডিস্টিংক্ট, আর আনফেথফুলের ক্ষেত্রে হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো তোমার ডিস্টিংক্ট নয়। ঠিক আছে, তাহলে তোমার ফেথফুল আনফেথফুল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বা আইসোমরফিক এবং হোমোমরফিক ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেইটাকে উইথ প্রপার এক্সাম্পল তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আমরা তাহলে পরের জায়গায় শিফট করি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট এন্ড ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ইকুইভ্যালেন্ট এন্ড ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, দেখো তোমার এই যে ধরো আমি আগে পড়ে নিই, তারপর তোমার বুঝতে সুবিধা হবে। ধরো E A B C ফর্মস এ ফাইনাইট গ্রুপ G, স্টার অফ অর্ডার H। এবার এর ধরো তোমার দুটো পসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের কথা আমি বলি, তুমি দেখেইছো C2B পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে অনেক পসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়। আমি দুটো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের কথা এখানে বলেছি। একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্স গুলো হচ্ছে TE TA TB TC, আর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্স গুলো ধরে নাও T প্রাইম E T প্রাইম A T প্রাইম B T প্রাইম C ডট ডট ডট। আর এবারে কথা হচ্ছে যে যদি এমন হতো যে ইফ দেয়ার এক্সিস্ট এ নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্স X such that এই যে সেকেন্ড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্স গুলো আর প্রথম ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্স গুলো একে অপরের সাথে সিমিলারিটি ট্রান্সফর্ম দিয়ে রিলেটেড।
মানে ব্যাপারটা কিরকম দেখো, তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এক্সিস্ট করছে, নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স এক্সিস্ট করছে, নন সিঙ্গুলার হওয়ার দরকার, নাহলে ইনভার্স এক্সিস্ট করবে না, যাতে করে এক্স ইনভার্স টি এক্স, সেটা হচ্ছে টি প্রাইম ই হলো, এই যে টি প্রাইম ইটা হলো, এক্স ইনভার্স টি এ এক্স টি প্রাইম এ হলো, এক্স ইনভার্স টি বি এক্স টি প্রাইম বি হলো, এক্স ইনভার্স টি সি এক্স টি প্রাইম সি হলো, অ্যান্ড সো অন। Then you show that G prime star and G double prime star are said to be equivalent matrix representation. তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে, দুটো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন নিয়েছো, আমার সিমিলারিটি ট্রান্সফরমেশন আমরা শিখিয়েছিলাম, বা কনজুগেট এলিমেন্টের কথা আমরা তোমাদের শিখিয়েছিলাম প্রথমে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে দুটো যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, একটা ম্যাট্রিক্স আর একটার সিমিলারিটি ট্রান্সফর্ম, আর তুমি জানো সেটা ভাইস ভার্সাও হবে। মানে যদি তোমার টি প্রাইম ইটা টির সিমিলারিটি ট্রান্সফর্ম হয়, তা টিটা অটোমেটিক্যালি টি প্রাইম ই সিমিলারিটি ট্রান্সফর্ম হবে, সে থিওরেম আমাদের শেখানো ছিল আর কি। ঠিক আছে, তাহলে যেটা কি হলো, তাহলে দেখো জিনিসটা যে ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে দুটো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন নিচ্ছ, যার এলিমেন্ট গুলো হচ্ছে বা মানে যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো হচ্ছে একটা আর একটা সিমিলারিটি ট্রান্সফার, তখন সেটা হয়ে যাবে ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। আর যদি সেটা না হয়, তাহলে সেটা হচ্ছে ইনইকুইভ্যালেন্ট বা ডিস্টিংক্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ইফ দেয়ার এক্সিস্ট নো নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স এক্স প্রেজেন্ট such that in above such that the above relation কি বলো, হ্যাঁ, such that the above relation holds, then the corresponding matrix representation are said to be inequivalent or distinct matrix representation. মানে বেসিক্যালি তোমার এক্স ওরকম তুমি কিছু খুঁজে পাচ্ছ না, অর্থাৎ এই সিমিলারিটি ট্রান্সফর্ম তুমি করতে পারছো না, তাহলে সেটা হয়ে যাবে তোমার তোমার ইনইকুইভ্যালেন্ট বা ডিস্টিংক্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তাহলে বুঝতে পারলে যে ইকুইভ্যালেন্ট এবং ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলতে তুমি কি বুঝছো। তাহলে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যে তোমার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যে ম্যাট্রিক্স গুলো আছে, আর অন্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যে ম্যাট্রিক্স গুলো আছে, তারা একে অপরের সঙ্গে সিমিলারিটি ট্রান্সফর্ম দিয়ে রিলেটেড, আর যদি সেটা না হয়, তাহলে সেটা হচ্ছে ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা যেমন ধরো এখানে জাস্ট বলা হয়েছে যে তোমার এখানে দেখো এই তিনটে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ধরো -1 -1 -1 -1, এইটা হচ্ছে 1 1 1 1, আর এইটা হচ্ছে 1 -1 -1 1। তা দেখো এখানে যেটা হচ্ছে যে প্রথম যে দুটো, তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। কারণটা কি? কারণটা হচ্ছে তুমি একটা এক্সিস্ট করছে, ধরো তোমার মানে মানে বেসিক্যালি বলছে এরা এরা একে অপরের সঙ্গে সিমিলারিটি ট্রান্সফর্ম দিয়ে সামাও রিলেটেড আর কি। হ্যাঁ, সিমিলারিটি ট্রান্সফর্ম দিয়ে তারা রিলেটেড থাকে। আর তোমার এটা হচ্ছে অবশ্য এটা তোমার এটা তোমার একটু বোঝানো একটু অসুবিধে। যাক, এটা আমি পরে তোমাকে একদম অ্যাকচুয়াল এক্সাম্পল তোমায় পরে দেখাবো আর কি। হ্যাঁ, যেটা কথা হচ্ছে যে এই যে প্রথম দুটো তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আর সেকেন্ড এবং থার্ড তারা কিন্তু ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। মানে কোন একটা পার্টিকুলার এলিমেন্ট, তাকে দিয়ে যদি সিমিলারিটি ট্রান্সফর্ম করো, তাহলে -1 -1 -1 -1 গুলো একই রকম ভাবে +1 +1 +1 +1 হয়ে যাবে, কিন্তু তোমার এই 1 1 1 1 টা 1 -1 -1 1 এরকম ভাবে হবে না। সেই রেসপেক্টে জি প্রাইম স্টার আর জি ডাবল প্রাইম স্টার আর ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আর জি ডাবল প্রাইম স্টার আর জি ট্রিপল প্রাইম স্টার আর ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা তোমার একটুখানি মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা রিডিউসেবল এবং ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনের মধ্যে আসবো। রিডিউসেবল এবং ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন যাওয়ার আগে দুটো ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ক্যারেক্টার অফ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এটা তোমার জানতে হবে। আচ্ছা, ক্যারেক্টার জিনিসটা তো আমি বলেইছিলাম, সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটা তুমি নিশ্চয় তার ডায়াগোনাল এলিমেন্টের যোগফল বা ট্রেসটা, সেটাকে বলা হচ্ছে ক্যারেক্টার। তাহলে এবারে সেই ক্যারেক্টার সংক্রান্ত দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে ট্রেস অফ দ্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ সিমেট্রি অপারেশন gives the character of the symmetry operation in the given matrix representation. এই ক্যারেক্টার ডেফিনেশনটাকে বলা হলো। যেমন ধরো ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যদি তুমি দেখো, তাহলে এই আইডেন্টিটি অপারেশন তার যে ক্যারেক্টারটা 1, 3 ডাইমেনশনে আইডেন্টিটি অপারেশন, যেটা আইডেন্টিটি অপারেশন তুমি দেখেছো যে যে ম্যাট্রিক্সগুলো করার সময় ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, ডায়াগোনালে 1 1 1 1 থাকে, আর বাকিগুলো সব 0 হয়। ওয়ান ডাইমেনশনে 1, 3 ডাইমেনশনে সেটা 3, 9 ডাইমেনশনে 9 অ্যান্ড সো অন। তার মানে যেটা দেখবে তুমি যে যে আইডেন্টিটি মানে
তোমার কত ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আইডেন্টিটি এলিমেন্টের ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কিন্তু সেটা হবে, সেটা একটু অ্যাডিশনাল জিনিস তুমি মাথায় রাখবে যে সবসময় আইডেন্টিটি এলিমেন্ট যেটা, হ্যাঁ, তার করসপন্ডিং ক্যারেক্টারটা হচ্ছে তোমার ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, মানে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে আইডেন্টিটি এলিমেন্টের ক্যারেক্টারটা 1, 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে আইডেন্টিটি এলিমেন্টের ক্যারেক্টারটা 3, 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আইডেন্টিটি এলিমেন্টের ক্যারেক্টারটা হচ্ছে 9 অ্যান্ড সো অন। এটা একটা অবভিয়াসলি জিনিস তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে যেটা মেন যে দুটো জায়গা সেটা হচ্ছে এই যে ধরো যদি এরকম হয় যে দুটো তুমি এলিমেন্ট পেলে, একটা হচ্ছে সিটা হচ্ছে এ এর সঙ্গে বি গুণ করে আর ডিটা পেলে বি এর সঙ্গে এ গুণ করে। এবারে দেখো যদি এ বি এরা যেহেতু ম্যাট্রিক্স, তাহলে এ বি আর বি এর সমান হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে তার মানে সি আর ডি এক্স্যাক্টলি সমান হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু মজার একটা কথা, মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে সি এর ক্যারেক্টার এবং ডি এর ক্যারেক্টার কিন্তু এক্স্যাক্টলি একই হয়। জাস্ট তুমি দুটো যে কোনো আরবিট্রারি ম্যাট্রিক্স গুণ করে তুমি দেখতে পাবে। ধরো এ বি, দুটো এ একটা ম্যাট্রিক্স তুমি নাও, বি একটা ম্যাট্রিক্স তুমি নাও, এ বি গুণ করো, তুমি একটা ম্যাট্রিক্স সি পেলে, ডি এ গুণ করো, বি এ গুণ করো, তুমি আর একটা ম্যাট্রিক্স ডি পেলে, এবং দুটো ম্যাট্রিক্স আলাদা, কিন্তু যেটা মজার ব্যাপার তাদের ক্যারেক্টার গুলো কিন্তু এক্স্যাক্টলি সমান হবে। ঠিক আছে, এইটা। আর এইটা তুমি একটা এক্সাম্পল দিয়ে প্রথমে দেখে নিতে পারতে, যে আলাদা কোনো সিম্পল এক্সাম্পল দেওয়া আছে কিনা, তারপর তুমি প্রুফটায় নয় আসতে পারো। ধরো এই যে কথাটা বলা হয়েছে, এইটা তুমি নিজেকে কনভিন্স করার জন্যে, এক সেকেন্ড, ধরো তুমি ছোট ছোট দুটো ম্যাট্রিক্স নাও, ধরো এ একটা ম্যাট্রিক্স নাও, ধরো 1 2 3 4, বি একটা ম্যাট্রিক্স নাও, ধরে নাও 5 6 7 8, দুটো ম্যাট্রিক্স নিলাম। আচ্ছা, এবারে এর সঙ্গে বি আমি গুণ করবো, 1 2 3 4 5 6 7 8 গুণ করছি, তাহলে কি হবে? গুণের তো নিয়ম তুমি জানো, এই 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7, তাহলে 5 আর 14 মিলে হচ্ছে 19 হলো। 1 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 8, তাহলে 6 আর 8 দুগুণে 16 মিলে 22 হলো। 3 ইন্টু 5 ইন্টু এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, তাই তো? তাহলে 3 5 15 আর 4 7 28, 28 আর 15 কত? 43 হচ্ছে। আর 3 6 18 আর 4 আসছে 32, 18 আর 32 মিলে হচ্ছে 50 হচ্ছে। এটা তাহলে এবার এখানে তোমার ধরো ট্রেস অফ এ বি, এটাকে আমি সি নাম দিচ্ছি, ট্রেস অফ এ বি বা ট্রেস অফ সি, সেটা কত হবে? ডায়াগোনাল এলিমেন্টের যোগফল করলে তোমার 69। আচ্ছা, এবার ডিটা তুমি ধরো তৈরি করছো বি এ করে 5 6 7 8 1 2 3 4, 5 1 5 আর 3 6 18, 18 আর 5 হচ্ছে তোমার 23, 5 দুগুণে 10 আর 4 4 24, 34, 7 1 7, 3 আসছে 24, 31, 7 দুগুণে 14, 4 আসছে 32, 46। এটা ঠিক আছে। তুমি এবারে দেখো দুটো ম্যাট্রিক্স সাথে আলাদা, ট্রেস অফ বি এ যেটা হচ্ছে তোমার ট্রেস অফ ডি, সেটা দেখো সেই 69ই বেরোচ্ছে তো, তাই না? হ্যাঁ, তোমার এটা দাঁড়াচ্ছে যে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডাস নট ওবে matrix multiplication does not obey commutation property. Hence
AB not equal to BA in general, but trace of AB equal to trace of BA always হবে এটা। এবং দেখো এটা তোমার এই থিওরেম 1, হ্যাঁ, এবং এখানে এইটা তুমি একটা এক্সাম্পল দিয়ে দেখলে এটা ফর্মালি তুমি প্রুভ করছো। এই ফর্মাল প্রুফ গুলো একটু এখন ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম দেখতে। আমি A11 A12 A13 এইভাবে করে A1n A2 মানে n ক্রস n একটা ম্যাট্রিক্স আছে। আর ক্যারেক্টার অফ এ যখন তুমি করছো সেটা হচ্ছে ট্রেস অফ এ, সেটা হচ্ছে এইগুলোর যোগফল হয়ে গেল। আচ্ছা, ঠিক একই রকম ভাবে বি একটা ম্যাট্রিক্স, তার ট্রেস যখন ক্যালকুলেট করছো ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। দেখো এগুলো এই সিম্বলিক্যালি কেমন করে লিখছি না একটু ভালো করে বুঝবে। এই যে দেখো যে ট্রেস অফ এ অর্থাৎ A11 প্লাস A22 প্লাস A33 প্লাস করে ANN, এই তো সেটাকে তুমি দেখো কিভাবে নোটেশনটা দিচ্ছ, সামেশন ওভার i ইকুয়াল টু 1 to n AII। আর বি যেটা দেখো লিখছে কেমন করে, ট্রেস অফ বি হচ্ছে সামেশন ওভার j ইকুয়াল টু 1 to n BJJ। আচ্ছা, এবারে এবি তুমি গুণ করছো। আর এবি যখন গুণ করছো তাহলে কি হবে, এটা কিন্তু তোমার ওই যদি এটা মেনটেন হয় তোমার যেটাকে বলে মানে কম্প্যাটেবল হয় তারা গুণের জন্য, ধরো এন কস, ধরুন না এটাও এন কস এন ছিল, ধরুন না এটাও এন কস এন হলো, রেজাল্টেন্টটা তোমার এন কস এন হবে। হ্যাঁ, তাহলে এই যে এবি গুণ করে যে সি ম্যাট্রিক্সটা হলো, তাতে খেয়াল করো এই যে ডায়াগোনাল এলিমেন্ট C11টা কেমন করে তৈরি হবে না, A11 B11 A12 B21 A13 B31 ডট 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 করে। তুমি দেখো খেয়াল করো এই যে এইখানে তাই 19টা কেমন করে তৈরি হয়েছে, 19টা তৈরি করে দেখো, মানে খেয়াল করে দেখো যে তুমি 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7 মিলে তৈরি হয়েছে তোমার 19টা। তো তার মানে তুমি যদি এই যে প্রথম এন্ট্রিটাকে A11 বলো এইটা, আর এর যে এন্ট্রিটাকে এটার সঙ্গে এটাকে তুমি B11 বলো, প্লাস এইটার সঙ্গে এর যে সেকেন্ড এন্ট্রিটা সেটা কি হবে না A12, আর এর যে সেকেন্ড এন্ট্রিটা কত হবে, মানে এটা হচ্ছে A12 কেন 1 নম্বর ও 2 নম্বর কলাম, আর এটা কি হচ্ছে এর পরেরটা হচ্ছে 2 নম্বর ও 1 নম্বর কলাম, তাহলে এটা হচ্ছে B21। এই দুটো গুণ করছো করে কি তৈরি হচ্ছে, এটা নতুন যে ম্যাট্রিক্স তৈরি হলো তার C11 এলিমেন্টটা তৈরি হলো। দেখো A11 B11 প্লাস A12 B21 এইটা মিলে তোমার কিন্তু C11টা তৈরি হয়। এটা যেমন 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সের জন্য। এই ম্যাট্রিক্সে তুমি 3 ডাইমেনশনে গেতে কি হতো, A11 B11 প্লাস A12 B21 প্লাস A13 B31 ডট 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 করে। হ্যাঁ, মানে আচ্ছা এটা 3টে হলো। আচ্ছা, মানে তোমার প্রথমটার তোমার দেখাচ্ছি এইটা তৈরি হচ্ছে তোমার C11 এলিমেন্টটা তৈরি। তার মানে কি হচ্ছে দেখো যে তুমি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো যে কি ব্যাপারটা হচ্ছে। তুমি যদি এই গুণ করার পরে C11 ম্যাট্রিক্সটা তোমাকে বের করতে হয়, তাহলে এই A1 মানে এর যে প্রথম ইন্ডেক্সিংটা আর বি এর যে লাস্ট ইন্ডেক্সিংটা সেটা ফিক্সড, মাঝেরটা তোমার ঘুরে বেড়াবে। এখানে দেখো তুমি যে রেজাল্টের ম্যাট্রিক্সে যদি C11 এলিমেন্টটা তুমি পেতে চাও, তাহলে প্রথম এ ম্যাট্রিক্সের প্রথম এন্ট্রিটা মানে প্রথম ইন্ডেক্সিংটা আর বি ম্যাট্রিক্সের পরের ইন্ডেক্সিংটা মানে 1 এবং 1 এই দুটো ফিক্সড, বাকিটা তোমার ডামি। মানে জেনারেলি তাহলে যেটা দাঁড়াবে যে তুমি যদি এখানে যেটা জেনারেলি যেটা করা হয়েছে আর কি, দেখো তোমার C11 ম্যাট্রিক্সটা পেতে গেলে সামেশন ওভার k ইকুয়াল টু 1 to n A1k BK1। দেখো এই যে C11 এলিমেন্ট পাওয়ার জন্য হচ্ছে এর 1k আর বি এর k1, এই kটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রানিং ইন্ডেক্স, সেইটা তোমার সামেশন হয়ে যাচ্ছে। সিমিলারলি C12 যদি তুমি বের করতে গেলে দেখো A1k BK2, তার মানে Cij এইটা যদি তুমি বের করতে চাও সামেশন ওভার k ইকুয়াল টু 1 to n AIK BKJ। আই যে এলিমেন্ট বের করা মানে হচ্ছে সামেশন ওভার k ইকুয়াল টু 1 to n, মানে যেটা তোমার থাকবে না দিনের শেষে সেইটার প্রতি সামেশন হয়ে যাচ্ছে। তাহলে Cij এলিমেন্টটা পেতে গেলে তোমাকে কি করতে, সামেশন ওভার k ইকুয়াল টু 1 to n AIK BKJ। মানে এইটা তুমি ভীষণ ভালোভাবে মনে রাখবে যে দুটো ম্যাট্রিক্স যদি তুমি গুণ করো, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করছো করে ধরো তোমার সি ম্যাট্রিক্স তৈরি হচ্ছে, সি ম্যাট্রিক্সের কোন একটা পার্টিকুলার এলিমেন্ট তুমি কি করে পাচ্ছ, যদি Cij এলিমেন্টটাকে পেতে হয় দেখো তুমি এই যে সামেশন ওভার k ইকুয়াল টু 1 to n AIK BKJ, অর্থাৎ
তোমার দেখো সি আই যে মানে ফার্স্ট যে ম্যাট্রিক্সটা তার এই আইটা কমন, প্রথম ইন্ডেক্সিংটা কমন, আর পরের যে ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্স তার বি এই সেকেন্ড ইন্ডেক্সিংটা কমন, আর মাঝেরটা হচ্ছে তোমার রানিং। ঠিক আছে, এইটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা তাহলে এইটুকু যদি বোঝো তাহলে দেখো এই প্রুফ গুলো করো কত সহজ। দেখো তাহলে দেখো তুমি যদি ক্যারেক্টার অফ সি বের করতে চাও, ক্যারেক্টার অফ সি মানে কি সি এর ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, তো সামেশন আবার i ইকুয়াল টু 1 টু n সি আই আই। ঠিক আছে, এই যে যেমন করে ধরো এ ম্যাট্রিক্সে যদি ডায়াগোনাল এলিমেন্ট করো সামেশন আবার i ইকুয়াল টু 1 টু n এ আই আই, বা বি যে ম্যাট্রিক্স তার ডায়াগোনাল এলিমেন্টের যোগফল সামেশন আবার জে ইকুয়াল টু 1 টু n বি জে জে। সিমিলারলি সি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের যোগফল কি হবে? সামেশন আবার i ইকুয়াল টু 1 সি আই আই। এটা আচ্ছা, এবারে তুমি কি করলে এই যে সি আই আই এলিমেন্টটা তুমি পাবে কি করে? সি আই আই এলিমেন্টটা পেতে গেলে এইখানে দেখো তুমি জাস্ট এই আই এর জে এর জায়গায় আই বসিয়ে দাও, মানে সামেশন আবার কে ইকুয়াল টু 1 টু n এ আই কে বি কে আই, সেটাকে বসালাম। সামেশন আবার কে ইকুয়াল টু 1 টু n এ আই কে বি কে আই। এইটা আজ এবার এই সামেশনটা এই দুটোই তো করতে হবে, এটা আগে পরে করলে একই আলটিমেটলি দাঁড়াবে। তুমি কি করলে না এই সামেশন ওভার কে ইকুয়াল টু 1 টু n টা ভেতর আগে পাঠিয়ে দিলে, আর সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n টা পরে পাঠিয়ে দিলে। ঠিক আছে, আর এবারে এইখানে ঠিক একই রকম ভাবে তুমি এটাকে পাল্টে দিলে যে এ আই কে আর বি কে আই, তাহলে এটাকে বি কে আই টা আগে করলে এ আই কে টা পরে করলে। এখন তো এটা এখন তো এটা ম্যাট্রিক্স, এটা তো সিম্পলি নাম্বার। তো এ এর সঙ্গে বি গুণ আর বি এর সঙ্গে এ গুণ তো মানে একই হবে দুটো নাম্বারের গুণের ক্ষেত্রে আর কি। এ তাহলে বি কে আই এ আই কে এটা তুমি চেঞ্জ করে দিলে। ঠিক আছে, আর এবারে দেখো এই যে সামেশন আবার i ইকুয়াল টু 1 টু n বি কে আই এ আই কে টা কি হবে? এটা দেখে বেসিক্যালি তোমার যদি বি ডি একটা ম্যাট্রিক্স তুমি তৈরি করছো বি এবং এ গুণ করে যদি হয়, ডি ম্যাট্রিক্সের করসপন্ডিং যে কে কে এলিমেন্ট অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্ট সেটা কি হবে? সামেশন আবার i ইকুয়াল টু 1 টু n বি কে আই এ আই কে। এটা দেখো এখানে হচ্ছে তোমার মানে এখানে তুমি এই যে মাঝের যে ইন্ডেক্সটা এইটা তোমার এর উপরে সামেশনটা চলে এসছে আর কি। তাহলে এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে ডি কে কে। দেখো এইটা অ্যাকচুয়ালি কি, এইটা বেসিক্যালি ডি ম্যাট্রিক্সে অর্থাৎ বি এ যে ম্যাট্রিক্সটা তার ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। দেখো তার মানে পরিষ্কার বোঝা গেল কি সি এর ট্রেসটাই তোমার বেসিক্যালি ডি এর ট্রেস হয়ে যাচ্ছে, বা সি এর ক্যারেক্টারটা ডি এর ক্যারেক্টারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যদি সিটা এ ইন্টু বি হয় আর ডিটা বি ইন্টু এ হয় তখন কিন্তু মানে সি এর ট্রেস এবং ডি এর ট্রেস সমান, বা সি এর ক্যারেক্টার এবং ডি এর ক্যারেক্টারটা সমান। তা দেখতে পেলে কেমন করে তুমি একদম ম্যাথামেটিক্যালি জিনিসটাকে প্রুভ করলে। একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে তোমাকে দেখালাম। এবারে ম্যাট্রিক্স নিয়ে ডিল করার একটাই যে অসুবিধা, তোমার নোটেশন গুলো ঠিক ঠিক করে ব্যবহার করা। সবসময় এই এত ফেঁদে লিখলে অসুবিধে, তোমাকে এইরকম ভাবে সিম্বলিক্যালি লেখা শিখতে হবে আর কি। যে যে এ আর বি গুণ করে যদি সি ম্যাট্রিক্স তৈরি হয় তাহলে তোমার সি এর কোন একটা আরবিট্রারি এলিমেন্ট জাস্ট মানেটা কি। একই রকম ভাবে বি একটা মানে যদি তোমার ম্যাট্রিক্স তৈরি করতে বি এবং এ গুণ করে তাহলে তার আরবিট্রারি এলিমেন্টটা তুমি কেমন করে লিখবে এটা, সেটাকে যদি লিখতে পারো তাহলে পরিষ্কার দেখো সি এর ক্যারেক্টার ডি এর ক্যারেক্টার সমান হচ্ছে তুমি দেখতে পেয়ে। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো? এটা খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, মানে তোমার ম্যাট্রিক্স গুলো যেহেতু কম্পিউটেশন প্রপার্টি হোল্ড করে না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তো এর সঙ্গে বি গুণ করলে বি এর সঙ্গে সি গুণ করলে আলাদা হতে পারে, এর সঙ্গে বি গুণ আর বি এর সঙ্গে এ গুণ করলে আলাদা হতে পারে, কিন্তু ডায়াগোনাল এলিমেন্টের যোগফল যেটাকে ক্যারেক্টার বলে সেটা কিন্তু তোমার এক্স্যাক্টলি একই। আচ্ছা, সেকেন্ড যেটা থিওরেম সেটা খুব ইম্পর্টেন্ট। if a and b are conjugate to each other then character of a and b must be equal। মানে দুটো ম্যাট্রিক্স যারা একে অপরের সাথে সিমিলারিটি ট্রান্সফর্ম দিয়ে রিলেটেড তাদের ক্যারেক্টার গুলো কিন্তু এক্স্যাক্টলি একই হয়। হ্যাঁ, দেখো ধরো তুমি একটা এক্স একটা নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স যাতে করে এ আর বি এইরকম ভাবে রিলেটেড হলো, অর্থাৎ এ বি এর সিমিলারিটি ট্রান্সফর্ম হলো বা এ বি এর কনজুগেট হলো। আর এবারে তুমি যদি ক্যারেক্টার অফ এ বের করো সেটা কি হবে? ক্যারেক্টার অফ এক্স ইনভার্স বিএক্স, কারণ এটা হচ্ছে এক্স ইনভার্স বিএক্স বলে। আচ্ছা, এবারে দেখো তোমার যে এই যে এক্স ইনভার্স বিএক্স, হ্যাঁ এইটা এক্স ইনভার্স বিএক্স এইটা যেটা, সেটাকে তুমি জাস্ট মানে একটু আগে যেটা লিখলে এই যে এ বি এর ট্রেস আর বি এর ট্রেস যদি সমান হয় তুমি জাস্ট মনে মনে ভাবো যে এই এক্স ইনভার্সটা হচ্ছে এ আর বিএক্সটা হচ্ছে বি। তুমি জাস্ট মনে মনে ভাবো, ধরো আমি বললাম যে এই এক্স ইনভার্স বিটাকে তুমি জাস্ট এ ভাবো আর এক্সটাকে তুমি ধরো বি ভাবো, তাহলে এ বি এই গুণফলটা কত না
এক্স ইনভার্স বি এক্স, তাহলে বি এ এইটা কত হবে, বিটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে এক্স ইনভার্স বি, এইটা আমি এইটাই লিখেছি এখানে। ক্যারেক্টার অফ এক্স ইনভার্স বি এক্স ইকুয়াল টু, তুমি জানো কি এবারে ক্যারেক্টার অফ এ বি আর ক্যারেক্টার অফ বি এ তো তুমি সমান জানো, তাই তো, সমান জানো। আমি সেখানে এই কাজটা কি করেছি, যে ক্যারেক্টার অফ এক্স ইনভার্স বি এক্স মানে ক্যারেক্টার অফ বি এক্স এক্স ইনভার্স, এই যে এখানে যেটা করা হলো, ক্যারেক্টার অফ এ বি ইকুয়াল টু ক্যারেক্টার অফ বি এ বি মানে এক্স ইনভার্স বি এক্স আর বি এ মানে এক্স এক্স ইনভার্স বি, এটা। হ্যাঁ, আচ্ছা এইটা আচ্ছা 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 এর সঙ্গে মিলিয়ে করলে অবশ্যই এটা করা আছে, সেটা এইটা করা আছে। এক সেকেন্ড, এক সেকেন্ড, মানে এইখানে যেটা করা হচ্ছে এক্স ইনভার্সটাকে এ ধরা হয়েছে, এখানে এক্স ইনভার্সকে এ ধরা হয়েছে, আর ধরো বিএক্স কে ধরে না তোমার বি, তাহলে এ বি মানে কত, এ ইন্টু বি মানে হচ্ছে এক্স ইনভার্স বি এক্স, আর বি এ মানে কত, বি এক্স এক্স ইনভার্স, এটা আর কি। এক্স ইনভার্স বি এক্স তারও যে ক্যারেক্টার হবে বি এক্স ইন্টু এক্স ইনভার্স, তারও ক্যারেক্টার এক্স্যাক্টলি একই হবে। এবার এক্স আর এক্স ইনভার্স মানে কোন একটা তুমি জানো ম্যাট্রিক্স এবং তার ইনভার্স তারা গুণ করলে আইডেন্টিটি এলিমেন্ট দেয়, তার মানে এক্স এক্স ইনভার্স আইডেন্টিটি এলিমেন্ট দেয়, তাহলে পরে তোমার বিটা, তাহলে এর ক্যারেক্টার বি এর ক্যারেক্টার সেটা তোমার সমান হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আসলে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা পরবর্তীকালে না, পরবর্তীকালে তুমি যখন করবে মানে ক্লাস নিয়ে কথাবার্তা বলবে, হ্যাঁ, যে ক্লাস আমরা বলেছিলাম তো মনে আছে, যে মানে কমপ্লিট সেট অফ এলিমেন্টস হুইচ আর কনজুগেট টু ইচ আদার, তাহলে এবারে তাহলে একটা ক্লাসের আন্ডারে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে তারা যদি একে অপরের কনজুগেট হয়, প্রত্যেকের ক্যারেক্টার হচ্ছে এক্স্যাক্টলি সমান হবে। এই যে থিওরেমটা, এই থিওরেমটা তোমাকে কিন্তু ওটা বুঝতে হেল্প করবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। হ্যাঁ, এটা মাথায় রাখবে। থিওরেমের প্রুফ গুলো ভুলে গেলেও তবু চলে যাবে, কিন্তু থিওরেম গুলো ইটসেলফ কিন্তু ভুলে গেলে চলবে না। এটা আমাকে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে হবে, ঠিক করে। চলো এবারে মূল যে জায়গাটা চলে আসছে, রিডিউসেবল এন্ড ইরিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ধরো ই এ বি সি ইজ এ ফাইনাইট গ্রুপ জি কমা স্টার অফ অর্ডার এইচ, আর টি টি এ টি বি টি সি ইজ এ পার্টিকুলার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্যাট গ্রুপ। ঠিক আছে, we have found a non-singular square matrix x such that এইরকম ভাবে, মানে তোমার x ইনভার্স টি এক্স হচ্ছে টি প্রাইম এ ই, x ইনভার্স টি এ এক্স মানে বেসিক্যালি টি প্রাইম গুলো টি প্রাইম, সরি হ্যাঁ, যেটা বেসিক্যালি মানে হচ্ছে তোমার এরা দেখো টি টি প্রাইম মানে টি প্রাইম ই টি প্রাইম এ টি প্রাইম বি টি প্রাইম সি, এরা টি টি এ টি বি টি তাদের সিমিলারিটি ট্রান্সফর্ম। ঠিক আছে, আর এবারে কথা হচ্ছে যে one point that can be noted is that T prime E, T prime A, T prime B, T prime C is also a valid matrix representation of the group G, star. মানে এটা প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, যে তোমার যদি টিই টিএ টিবি টিসি তারা যদি একটা ভ্যালিড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়, তাহলে তাদের সিমিলারিটি ট্রান্সফর্ম গুলো বা তাদের কনজুগেট এলিমেন্ট গুলোও কিন্তু তোমার একটা ভ্যালিড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে। এই যে জায়গাটা যে টিই টিএ টিবি টিসি যদি একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়, তাহলে তাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো, তাদের মানে যে কনজুগেট যে এলিমেন্টস গুলো তারাও একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে, সেটা তুমি বুঝবে কি করে? দেখো ওই যেটা ব্যাপার হচ্ছে যে তাদের একই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল কিনা সেটাকে দেখে নেওয়া। একই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল কথাটা মানেটা কি, মানে যদি এরকম হতো, ধরো ধরো এই গ্রুপে টি এ আর টিবি গুণ করে ধরো তোমার টিসি দেয়, তাহলে টি প্রাইম এ টি প্রাইম বি গুণ করে যদি টি প্রাইম সি দেয়, তাহলে তুমি বুঝতে পারবে যে তাদের একই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল হবে এবং তারা তাহলে অবশ্যই সেটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে। তাহলে দেখো না, আবার বলছি ব্যাপারটা, যে তুমি ধরো একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেয়েছো টিই টিএ টিবি টিসি, এবারে আরো কতগুলো ম্যাট্রিক্স তুমি তৈরি করলে যেগুলো হচ্ছে তোমার ওই এক্স একটা নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স আছে, যেটা তোমার এই গ্রুপের মধ্যেই আছে। এবার সেই এক্স দিয়ে তুমি টিই টিএ টিবি টিসি তাদের সিমিলারিটি ট্রান্সফর্ম করলে বা কনজুগেট এলিমেন্ট গুলোকে বের করলে,
যেটা বেরোলো টি প্রাইম ই, টি প্রাইম এ, টি প্রাইম বি, টি প্রাইম সি। এবার মজার কথা হচ্ছে যদি টিই, টিএ, টিবি, টিসি তারা একটা গ্রুপ তৈরি করে, তাহলে টি প্রাইম ই, টি প্রাইম এ, টি প্রাইম বি, টি প্রাইম সি তারা একটা গ্রুপ তৈরি করবে। তাহলে এই যে গ্রুপ তৈরি করবেই, এটা তুমি কি করে বুঝবে? তুমি বুঝবে হচ্ছে এখান থেকে যে যে তারা একই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দেবে। আর একই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দেবে তুমি বুঝবে কি করে? না, একই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দেবে তুমি বুঝবে যে যদি তোমার ধরো এখানে টি এ আর টিবি গুণ করে টিসি দেয়, তাহলে এখানে টি প্রাইম এ, টি প্রাইম বি গুণ করে কেন টি প্রাইম সি দেয়, সেটাই আমরা এখানে দেখাচ্ছি। ধরো if AB equal to C implies TA equal to TB equal to TC for arbitrary A and B, তখনই তো আমি বলবো যে টি, টিএ, টিবি, টি তারা একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গ্রুপ হবে, যেটা মানে তোমার অলরেডি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গ্রুপের ডেফিনেশন যখন বলেছিলাম তখনই বলেছিলাম। এবারে ধরে নাও যে টিএ, টিবি তারা হচ্ছে টিসি দিল। এবার আমি স্টার্ট উইথ টি প্রাইম এ, টি প্রাইম বি এই গুণটা আমি করতে চাই। আর টি প্রাইম এটা কত? এক্স ইনভার্স টিএ এক্স, আর টি প্রাইম বিটা কত? এক্স ইনভার্স টিবি এক্স। এবারে দেখো এক্স আর এক্স ইনভার্স তোমার আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে দিল, তাহলে এক্স ইনভার্স টিএ আইডেন্টিটি এলিমেন্ট টিবি এক্স। এবারে আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে তুমি যাই গুণ করো সেটা একই দিয়ে দেয়, মানে এক্স ইনভার্স টিএ টিবি ইন্টু এক্স হয়ে গেল। এবার টিএ টিবিটা কত যদি টিসি হয়ে যায়, তাহলে এক্স ইনভার্স টিসি এক্স হয়ে গেল, তারপর টি প্রাইম সি হয়ে গেল। তার মানে কি হলো দেখো, যদি টিএ টিবি তোমার টিসি হয় তাহলে টি প্রাইম এ, টি প্রাইম বি অটোমেটিক্যালি টি প্রাইম সি হয়ে যাচ্ছে। তার মানে কি তারা সেম গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দেবে, অর্থাৎ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বলছে মানে তার ট্রান্সফরমেশন যে ম্যাট্রিক্স তুমি নিয়ে তার করসপন্ডিং সিমিলারিটি ট্রান্সফর্ম দিয়ে যে ম্যাট্রিক্স গুলো তৈরি হলো তাও কিন্তু একটা ভ্যালিড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রুপ হবে। তাহলে এইটা প্রথমে বুঝলে কি? এইটা কি বুঝতে পারলে? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট মানে পরের পার্টটাকে বলার জন্য। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ধরো তোমার এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমায় বলছি, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে মানে এটা আসলে মানে এটা একটা অন্য রকম ভাবে আমারটাকে বলা তোমার সুবিধা হবে। দেখো যে যদি কোনো একটা ম্যাট্রিক্স এরকম ব্লক ফ্যাক্টর হয়, ব্লক ফ্যাক্টর মানে কি? ধরো তুমি এই যে বড় এ প্রাইম ম্যাট্রিক্স তুমি কনসিডার করছো, মানে এই যে বড় এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স তুমি কনসিডার করছো 1 2 0 0 3 4 0 0 0 0 5 6 0 0 7 8 ইত্যাদি। এইটা একটা ব্লক ফ্যাক্টর ম্যাট্রিক্স। আর ব্লক ফ্যাক্টর ম্যাট্রিক্স কথাটা মানেটা হচ্ছে যে দেখো এই যে ব্লকটা তুমি কনসিডার করলে, যে ব্লকটা তুমি কনসিডার করলে তা সেইটা বাদ দিলে রেস্ট অফ দ্য রোজ বা রেস্ট অফ দ্য কলামস কিন্তু তোমার জিরো। সিমিলারলি এই ব্লকটাকে কনসিডার করলে সেইটাকে বাদ দিয়ে তার যে অন্যান্য রো গুলো বা অন্যান্য কলাম গুলো তোমার জিরো থাকবে। যদি এরকম একটা ম্যাট্রিক্সের স্ট্রাকচার হয় তাকে বলে ব্লক ফ্যাক্টর ম্যাট্রিক্স। ঠিক আছে, ধরো এ একটা ব্লক ফ্যাক্টর ম্যাট্রিক্স, বি একটা ব্লক ফ্যাক্টর ম্যাট্রিক্স। এবার মজা কি জানো তো, যে এই দুজনে যখন তুমি গুণ করবে তখন ওই ফেদে 4x4 4x4 এই গুণটাকে না করে তুমি এই ব্লক আর এই ব্লক গুণ করে তুমি যদি এখানে বসিয়ে দাও, আর এই ব্লক এবং এই ব্লক গুণ করে তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তোমার একই মানে হয়ে যাবে। যেমন ধরো আমি আজ ফর এক্সাম্পল বলছি যে একটু সহজ এক্সাম্পল ধরো 10042007 এর গুণফলটা কি হবে? তোমাকে অত ভালো করে করার দরকার নেই, কিন্তু একটা ব্লক ফ্যাক্টর ম্যাট্রিক্স, তাই 1 2 গুণ করে 2 এখানে হয়ে গেল, 4 7 গুণ করে 24 তোমার এখানে হয়ে গেল। আর একটা ধরো তোমায় বলছি 120340005 2103400007। তার মানে এই দেখো এই একটা ব্লক, এই একটা ব্লক, এই দুটো গুণ করে এখানে বসিয়ে দাও, আর এই দুটো গুণ করে এখানে বসিয়ে দাও, বাকিগুলো অটোমেটিক্যালি দেখো 5 7 কে 35 এখানে বসে গেল। এই দুটো গুণ করলে কত হচ্ছে? 2 1 কে 2 আর 3 2 6 8 হলো। তারপরে তোমার 1 কে 1 4 2 8 তোমার 9 হলো। 3 2 6 3 4 12 18 হয়ে গেল। 3 1 3 4 4 16 করে 19 হয়ে গেল। দেখো তাহলে এই যে ব্লকটা আর এই ব্লকটা গুণ হয়ে এখানে বসে গেল, আর এই দুটো ব্লক তোমার আলাদা করে এখানে রয়ে গেল। ঠিক এক্স্যাক্টলি একই রকমের সিচুয়েশন। ধরো তোমার এই ব্লক এবং এই ব্লক গুণ করে এই ব্লকে বসে যাবে, এই ব্লক এবং এই ব্লক গুণ করে এখানে বসে যাবে, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল তোমার জিরো হয়ে যাবে। এবং যেটা তাহলে মানে ব্যাপারটা কি হলো দেখো, যদি এরকম ব্লক ফক্কার ম্যাট্রিক্স হয় তাহলে এর যে এই যে এ ম্যাট্রিক্সের করসপন্ডিং এই ব্লকটাকে যদি এ প্রাইম বলো, এই ব্লকটাকে যদি এ ডাবল প্রাইম বলো, বি ম্যাট্রিক্সের এই মানে উপরে টপ লেফট কর্নারটাকে ব্লকটাকে যদি বি প্রাইম বলো, আর এইটাকে যদি বি ডাবল প্রাইম বলো, তার মানে দেখো নতুন যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে সি প্রাইম পেতে গেলে এ প্রাইম ইন্টু বি প্রাইম করে তুমি অটোমেটিক্যালি সি প্রাইম পেয়ে গেলে, এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম দিয়ে তুমি সি ডাবল প্রাইম পেয়ে গেলে। তাহলে এটা একটা
ভীষণ ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের অবজারভেশন, সেটা কারো বুঝতে অসুবিধা আছে? তুমি যে কোনো ম্যাট্রিক্স, এই যে আমি কয়েকটা গুণ করে তোমাকে দেখিয়েছি, যে কোনো ম্যাট্রিক্স তুমি গুণ করে দেখো, যেরকম ব্লক ফ্যাক্টর ম্যাট্রিক্স যদি হয় তাহলে কিন্তু বেসিক্যালি দেখো ব্লক ব্লক গুণ হয়ে যাও, মানে ওভারঅল গুণ না করে ব্লক ব্লক গুণ করে তুমি ব্যাপারটাকে চালিয়ে দিতে পারবে। মানে এ প্রাইম বি প্রাইম গুণ করে তোমার সি প্রাইম হয়ে যাবে, এ ডবল প্রাইম বি ডবল প্রাইম গুণ করে সি ডবল প্রাইম হয়ে যাবে। মানে এমনিতে এ আর বি গুণ করে তোমার সি হচ্ছে, হ্যাঁ, তাহলে যদি এটা ব্লক ফ্যাক্টর হয়, বিটা যদি ব্লক ফ্যাক্টর হয়, তাহলে সিটা অটোমেটিক্যালি ব্লক ফ্যাক্টর হবে। এবার দেখো ব্লক ব্লক গুণ করেই কিন্তু তুমি করেসপন্ডিং রেজাল্টটাকে পেয়ে যাবে পারবে। এটা ঠিক আছে? বোঝা গেছে? যে কোনো এক্সাম্পল না তাহলে তুমি সেটা দেখতে পাবে, যে কোনো এক্সাম্পল নিয়ে তুমি সেটাকে পরিষ্কারভাবে দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো তাহলে ধরো উই হ্যাভ এ স্পেশাল, আমি আমি এবারে কি করছি না, এইখানে এই যে এই পার্টিকুলার কেসে আমি যেটা করছিলাম যে এক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যাতে করে তুমি দেখো এই যে টিই টিএ টিবি টিসি তাদের সিমিলারিটি ট্রান্সফর্ম করে টি প্রাইম ই টি প্রাইম এ টি প্রাইম বি টি প্রাইম সি তুমি পেয়েছো। আর এবার আমি বলছি এই যে এক্সটা যেটা ব্যবহার করা হয়েছে, তাহলে সেই এক্সটা হচ্ছে একটা স্পেশাল এক্স, এবং স্পেশাল এক্স মানে হচ্ছে এক্সটা এমন যাতে করে হচ্ছে, মানে ওই এক্স দিয়ে যদি টি বা টিএ বা টিবি বা টিসি তার সিমিলারিটি ট্রান্সফর্ম করো, তাহলে যে রেজাল্টেন্টটা পাওয়া যাচ্ছে টি প্রাইম ই টি প্রাইম এ টি প্রাইম বি টি প্রাইম সি, তারা তোমার এরকম ব্লক ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, আমি একটা স্পেশাল এক্স তুমি ধরো খুঁজে নিয়েছো, যে এক্সটাকে দিয়ে টিই টিএ টিবি টিসি তাদের কিন্তু সিমিলারিটি ট্রান্সফর্ম করো, তাহলে যে রেজাল্টেন্টটা হলো সেই রেজাল্টেন্টটা কিন্তু ব্লক ফ্যাক্টর ম্যাট্রিক্স হিসেবে অ্যাপিয়ার করেছে। সেটা খুঁজে পাওয়া কঠিন, কিন্তু ধরে না তুমি এক্স একটা পেয়েছো, তাতে করে টি প্রাইম ই তার স্ট্রাকচারটা এরকম দেখতে, টি প্রাইম এ তার স্ট্রাকচারটা এরকম দেখতে, টি প্রাইম বি তার স্ট্রাকচারটা এরকম দেখতে, টি প্রাইম সি তার স্ট্রাকচারটা এরকম দেখতে, এবং ব্লক ফ্যাক্টর হয়ে গেল। আচ্ছা এবারে এ আর এ বি গুণ করে যদি সি হয়, তার মানে পরিষ্কার তার যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে টি আর টিবি গুণ করলে টিসি হবে। আর এবারে টি এ টিবি গুণ করে যদি টিসি হয়, যেহেতু তার সিমিলারিটি ট্রান্সফর্ম যে ম্যাট্রিক্স গুলো তারাও বেসিক্যালি একটা গ্রুপ তৈরি করে, তার মানে টি প্রাইম এ টি প্রাইম বি ইকুয়াল টু টি প্রাইম সি হবে, যেটা আমি অলরেডি এগুলো সব দেখিয়ে গেছি। যে কোন একটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি গ্রুপ, এটা যদি সিমেট্রিক গ্রুপ হয় যেখানে এ বি ইকুয়াল টু সি, তাহলে টি এ টিবি এরা যদি একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রুপ হয়, তাহলে টি এ টিবি ইকুয়াল টু টিসি। আর টি মানে টি প্রাইম এ টি প্রাইম বি তারা হচ্ছে টি এ টিবি তাদের সিমিলারিটি ট্রান্সফর্ম, তারা একটা গ্রুপ তৈরি করে যেখানে টি প্রাইম এ টি প্রাইম বি তারা টি প্রাইম সি এর সঙ্গে সমান হবে। আর এবারে কথাটা হচ্ছে টি প্রাইম এটা যদি এরকম স্ট্রাকচার দেখতে হয়, টি প্রাইম বিটা যদি এরকম স্ট্রাকচার দেখতে হয়, সেটা তুমি বসালে, আর টি প্রাইম সি এর কেমন স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার দেখতে। এবার একটু আগে আমি দেখলাম যে এই যে টি প্রাইম এ ম্যাট্রিক্সটা ব্লক ফ্যাক্টর, টি প্রাইম বি ম্যাট্রিক্সটা ব্লক ফ্যাক্টর, তার মানে ব্লক ব্লক গুণ করলে সমান হবে, তাহলে টি ডবল প্রাইম এ টি ডবল প্রাইম বি হচ্ছে টি ডবল প্রাইম সি হচ্ছে, টি ট্রিপল প্রাইম এ টি ট্রিপল প্রাইম বি ইকুয়াল টু টি ট্রিপল প্রাইম সি হচ্ছে। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। তাহলে দেখো যেটা হচ্ছে কি তোমার কি দেখতে পাচ্ছ, যে এই যে ব্লক গুণ করে এটা তৈরি হলো, এই যে ব্লক এই যে গুণ করে এটা তৈরি। এবার খেয়াল করো, যদি এরকম হয় টি ডবল প্রাইম এ টি ডবল প্রাইম বি করে টি ডবল প্রাইম সি যদি হয়, তাহলে তুমি সেখান থেকে বলতে পারো না যে টি ডবল প্রাইম এ টি ডবল প্রাইম বি এই যে ম্যাট্রিক্স গুলো তারা আবার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে, বা ঠিক একই রকম ভাবে টি ট্রিপল প্রাইম এ টি ট্রিপল প্রাইম বি এরা তোমার একই ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে। কারণ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হতে গেলে তোমার কি করতে হচ্ছে হচ্ছে সেম গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল হতে হচ্ছে। সেম গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল মানেটা কি, এবি গুণ করে যদি সি হয় তার টি এ টিবি গুণ করে টিসি, টি প্রাইম এ টি প্রাইম বি গুণ করে টি প্রাইম সি, ঠিক একই রকম ভাবে তুমি এখানে পেয়ে গেলে কি টি ডবল প্রাইম এ টি ডবল প্রাইম বি করে টি ডবল প্রাইম সি, টি ট্রিপল প্রাইম এ টি ট্রিপল প্রাইম বি করে টি ট্রিপল প্রাইম সি এন্ড সো অন। তার মানে পরিষ্কার কি দাঁড়াচ্ছে, টি ডবল প্রাইম ই টি ডবল প্রাইম এ টি ডবল প্রাইম বি টি ট্রিপল প্রাইম সি এরা একটা ভ্যালিড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে। ঠিক একই রকম ভাবে টি ট্রিপল প্রাইম ই টি ট্রিপল প্রাইম এ টি ট্রিপল প্রাইম বি টি ট্রিপল প্রাইম সি তারা একটা ভ্যালিড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে। এটা বুঝতে পারলে? আচ্ছা এবারে তুমি খেয়াল করে দেখো যে আগে যেটা ছিল এই যে টি এ টিবি এরা, মানে ই টি এ এই যে টিই টিএ টিবি টিসি এরাও একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল। আবার সেইখান থেকে তুমি টি ডবল প্রাইম ই টি ট্রিপল ডবল প্রাইম এ টি ডবল প্রাইম বি এরা, অথবা টি ট্রিপল প্রাইম ই টি ট্রিপল প্রাইম এরা যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হলো, তাহলে ওই এবারে এদের ডাইমেনশনটা কি হবে, আগে যে ডাইমেনশন তার থেকে কম,
তাহলে এই টি প্রাইম ই ধরো, সেটা হচ্ছে যদি তোমার লেসে 4/4 ম্যাট্রিক্স হয়, এবার এইটাই তো ভেঙে যাচ্ছে, তাহলে 2/2, এটা হয়তো 2/2 হয়েছে বা কিছু। তার মানে কি, যে এই যে এটা করার পরে যে নতুন যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো হলো, তাদের ডাইমেনশনটা কি হলো, আগের থেকে কম হয়ে গেল, তাই না? হলো? তার মানে কি, তার মানে এই যে সিমিলারিটি ট্রান্সফর্ম করে বা ব্লক ফ্যাক্টরাইজেশন করে তুমি আলটিমেটলি কি করতে পারলে, একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল অফ এ গ্রুপ, সেটা হায়ার ডাইমেনশনাল, সেই হায়ার ডাইমেনশনাল থেকে তুমি লোয়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি আসতে পারলে, অর্থাৎ ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাকে তুমি রিডিউস করতে পারলে। তাহলে এইভাবে এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ যার ডাইমেনশনটা রিডিউস করা সম্ভব, তাদেরকে বলা হবে যে রিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তাহলে রিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যে একটা হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, কোনো রকম ভাবে এখানে সিমিলারিটি ট্রান্সফার করে বা ব্লক ফ্যাক্টরাইজেশন করে তার ডাইমেনশনটা তুমি রিডিউস করতে পারছো, তখন সেটা হয়ে যাবে তোমার রিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তাহলে এইভাবে কমতে কমতে এমন একটা জায়গায় তুমি এলে যেখানে আসার পরে আর তার ডাইমেনশনটা রিডিউস করতে পারছো না, অর্থাৎ আর কোনো নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্স এক্স খুঁজে পাচ্ছ না যাতে করে তার ডাইমেনশনটা ফার্দার রিডিউস করা যায়, তখন তাকে বলা হবে তোমার ইরিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তাহলে কি হলো, তাহলে ইন দিস ওয়ে by similarity transformation or block factorization we can construct lower dimensional matrix representation from a higher dimensional matrix representation. The matrix representation whose dimension can be reduced by similarity transformation or block factorization is called a reducible matrix representation. In this way we proceed and ends with a set of particular matrix representation whose dimension cannot be reduced further. These matrix representations are called irreducible ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। যেমন ধর ফর এক্সাম্পল C2V পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে এই যে 1 0 0 0 1 0 0 0 1, মানে এই যে এটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে রিডিউসেবল। সেখান থেকে তুমি এই 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আসতে পারো। দেখো 1 ডাইমেনশনাল মানে ডাইমেনশন একের নিচে আর তুমি নামতে পারবে না। তো দেখো 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বা 4 ডাইমেনশনাল বা 9 ডাইমেনশনাল, এরা হচ্ছে তোমার রিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। সেখান থেকে তুমি 4টে 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাবে যারা অ্যাকচুয়ালি তোমার ইরিডিউসেবল। তাহলে রিডিউসেবল এবং ইরিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো বুঝতে পারলে ভালো করে? খুব ইন্টারেস্টিং জিনিসটা। তাহলে এবারে তাহলে যেটা কথা হচ্ছে যে যেটা মূল ইম্পর্টেন্ট ব্যাপার, কেন আমি ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন এত ইন্টারেস্টেড, কারণ এই ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন গুলোই কিন্তু আলটিমেটলি ইম্পর্টেন্ট। মানে রিডিউসেবল রিপ্রেজেন্টেশন গুলো ইম্পর্টেন্টই না, ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন গুলি ইম্পর্টেন্ট। কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে এই ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন গুলো ইউনিক, ঠিক আছে? মানে একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে কোন কোন ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকবে সেটা একদম পুরো ফিক্সড, ঠিক আছে? তাহলে সেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন গুলোই অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট রোলটা প্লে করবে, ঠিক আছে? তাহলে আমাকে যেটা যা কিছু আলোচনা হবে সবটাই হচ্ছে ইরিডিউসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে। তাহলে আমরা এবারে এটা হচ্ছে একটা ক্লাসের মতো জিনিসটা হলো। এবারে নেক্সট আমরা আরো বেশ ওই আধ ঘন্টাটা সময় আমরা নেব, নিয়ে হচ্ছে আমরা যেটা করব যে এই যে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, সেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন নিয়েই হচ্ছে আমাদের নেক্সট টোটাল আলোচনাটা চলবে। তাহলে আমরা নেক্সট যেটা কি হলো রে বাবা, তাহলে আমরা নেক্সট যেটা নিয়ে ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে যে ওই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, সেখান থেকে গ্রেট অর্থোগোনালিটি থিওরেম বলে একটা থিওরেম আছে, সেইটাকে একটুখানি দেখা, কনস্ট্রাকশন অফ ক্যারেক্টার টেবিল কনস্ট্রাক্ট করা, আর নাম্বার অফ টাইমস এ পার্টিকুলার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন অ্যাপিয়ার, এটা আমরা পরের দিন করব। আমরা এটা করলে এটা থেকে পরীক্ষা প্রচুর কোশ্চেন্স পড়ে, আমরা পরে করব। তাহলে আমরা প্রথম দুটো কাজ মূলত করব আজকে, যে গেট অর্থোগোনালিটি থিওরেম এন্ড ইটস কনসিকুয়েন্সেস, আর তার সঙ্গে কনস্ট্রাকশন অফ ক্যারেক্টার টেবিল। তো দেখো আমি যতখানি বলেছি সেটা আগে একটুখানি ঠিক করে দাও, মাথার মধ্যে বসিয়ে নাও, তারপর আমরা গেট অর্থোগোনালিটি থিওরেমে জিওটিতে ঢুকতে পারবো। মানে আমরা ক্যারেক্টার টেবিলটাকে কনস্ট্রাক্ট করে ফেলতে পারলে তারপর সে ক্যারেক্টার টেবিল থেকে বাকি সবকিছু তার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি সহজে চলে যেতে পারবো। আমরা একটুখানি মানে করছি, মানে স্লোলি যাচ্ছি, কারণ মাঝে ওই বই লেখার ঝামেলা টামেলা হেনা থাকার জন্য। কিন্তু এই সপ্তাহ থেকে আমরা কয়েকটা ক্লাস দিলেই দেখবো তোমাদের ওই গ্যাপ ট্যাপ যেগুলো আছে সেগুলো সব ম্যানেজ হয়ে যাবে, তো চিন্তার কিছু নেই, টেনশনের কিছু নেই, সব হয়ে যাবে। ঠিক আছে।
বলো। না মানে একটা নয়, মানে একাধিক থাকতে পারে। আমি বলছি যে মানে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনের সেটটা হচ্ছে ইউনিক। মানে ধরো সিটিবি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে কেবলমাত্র চারটেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, ওয়ান ডাইমেনশনাল ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকবে। হ্যাঁ, সিটিবি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে এরকম আছে। মানে তোমার যেটা হচ্ছে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন সংখ্যার যেমন অনন্ত শেষ নাই, কিন্তু কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে মানে যেটা হয় আর কি, পরবর্তীকালে দেখবে যতগুলো ক্লাস থাকে কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে ততগুলো ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকে। হ্যাঁ, যতগুলো ক্লাস ততগুলো ইরিডিউসিবল। এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার 3টে ক্লাস ছিল তোমার মনে আছে, তার 3টে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকে। নাম্বার অফ ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন শুড বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ক্লাস। ঠিক আছে? চলো আচ্ছা দেখো, তাহলে গ্রেট অর্থোগোনালিটি থিওরেম, যেটাকে সংক্ষেপে জিওটি বলা হয়, সেটা এইটা তোমার এই যে নোটেশন দিয়ে যেটা গ্রেট অর্থোগোনালিটি থিওরেমটাকে বলা, সেটা বুঝতে তোমার অসুবিধা হবে। আমি প্রত্যেকটা টার্মের মানে বলবো। সামেশন ওভার আর গামা আই আর তার mn এলিমেন্ট তার কমপ্লেক্স কনজুগেট, গামা জে আর তার m প্রাইম n প্রাইম এলিমেন্ট, এইটা হবে হচ্ছে h/√(l i l j ডেল্টা i j ডেল্টা m m প্রাইম ডেল্টা n n প্রাইম। এই হচ্ছে তোমার বেসিক্যালি গ্রেট অর্থোগোনালিটি থিওরেমটা। আচ্ছা, এর প্রত্যেকটা মানে তোমাকে একটুখানি ভালো করে বোঝাতে হবে। আচ্ছা, কনেকার ডেল্টার মানে তুমি তো জানো। হ্যাঁ, মানে কনেকার ডেল্টা মানে i ইকুয়াল টু j হলে 1 হবে, m ইকুয়াল টু m প্রাইম হলে 1 হবে, n ইকুয়াল টু n প্রাইম হলে 1 হবে। সেটা ডিফার করে গেলে সেটা করসপন্ডিংলি 0 হবে। ঠিক আছে, দাঁড়া একটু ধরতো কি একটু ধরতো। হ্যাঁ, হ্যালো। দেখো, কনেকার ডেল্টার মানে তো তুমি জানো, বাকি টার্মের মানেগুলো তোমাকে ভালো করে বোঝাতে হবে। এখানে আমি লিখেছি কি? হ্যাঁ, লিখে তো দিয়েছি। দেখো, এইচটা হচ্ছে অর্ডার অফ দ্য ফাইনাইট গ্রুপ। অর্ডার অফ দ্য ফাইনাইট গ্রুপ মানে কোন একটা গ্রুপে যতগুলো তোমার অ্যাকচুয়ালি এলিমেন্ট থাকে আর কি, যেমন সিটিবি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে অর্ডারটা হচ্ছে 4 এরকম। তাহলে এটা এইচটা হচ্ছে অর্ডার অফ দ্য ফাইনাইট গ্রুপ। আচ্ছা, এল আইটা হচ্ছে তোমার আই এর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, তার ডাইমেনশন। আই এর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন ডাইমেনশন হচ্ছে এল আই, আর এল যেটা হচ্ছে জে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, তার ডাইমেনশন এটা। আচ্ছা, এবারে গামা আই আর এম এন এর মানেটা কি? দেখো, তোমার বেসিক্যালি আই এর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন তুমি নিয়েছো করে, আর যে সিমেট্রি অপারেশনসটা আছে, হ্যাঁ, সেই আর সিমেট্রি অপারেশনের তো করসপন্ডিং একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আছে তার mn এলিমেন্টটা। তার মানে আই এর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে আর যে সিমেট্রি অপারেশনস আছে তার যে করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা, তার mn এলিমেন্টটা হচ্ছে তোমার গামা আই আর mn। তাহলে এলিমেন্ট অফ দ্য mth রো অ্যান্ড nth কলাম of the matrix corresponding to symmetry operation are in the ith irreducible representation. Similarly, jth irreducible representation এ আর যে সিমেট্রি অপারেশনস আছে তার m প্রাইম n প্রাইম এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার গামা জে আর m প্রাইম n প্রাইম। তাহলে এলিমেন্ট অফ দ্য m প্রাইম রো অ্যান্ড n প্রাইম কলাম অফ দ্য ম্যাট্রিক্স করসপন্ডিং টু সিমেট্রি অপারেশন আর ইন দ্য jth irreducible representation। এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কনেকার ডেল্টা মানে তোমার কাছে পরিষ্কার। এবারে দেখো যে যদি তোমার যদি আই ইকুয়াল টু জে হয়, এম ইকুয়াল টু এম প্রাইম হয়, এন ইকুয়াল টু এন প্রাইম হয়, তাহলে তোমার দেখো ডান দিকটা থাকবে এই যে, মানে এই তিনটে তখন 1 হয়ে যাবে। আই ইকুয়াল টু জে, এম ইকুয়াল টু এম প্রাইম, এন ইকুয়াল টু এম, এটা থাকবে। তখন এটা হয়ে যাবে h/li হয়ে যাবে। আর বাকি যদি একটাও ডিফার করে গেছে তোমার, আই আদার দেন জে হলো,
অ্যান্ড অর এম আদার দ্যান এম প্রাইম হলো, অ্যান্ড অর এন আদার দ্যান এন প্রাইম হলো, তখন যদি হয় তাহলে ডান দিকটা অটোমেটিক্যালি তোমার 0 হয়ে যাবে। এটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে অর্থোগোনালিটি বলি, সেখানে কনেকার ডেল্টা আছে, এখানে দেখো 3টে কনেকার ডেল্টা একসাথে এসছে, সেখানে সেটা গ্রেট অর্থোগোনালিটি থিওরেম। ঠিক আছে? তাহলে এর যে ডেরিভেশন ইত্যাদিগুলো বেশ একটু কমপ্লিকেটেড, সেই ডেরিভেশনের মধ্যে যাওয়ার দরকার নেই। তাহলে জাস্ট গ্রেট অর্থোগোনালিটি থিওরেমটাকে বলে তার প্রত্যেকটার মানে আমরা বললাম। ঠিক আছে? এটা মানে যে এখানে ওই যে এটা আসলে কমপ্লিট করে দিই, এখানে তখন ওই একই রকম বলে আর লেখা হয়নি আর কি। যে ডেল্টা এম এনটা হচ্ছে তোমার 1 হয়ে যাবে যখন এম ইকুয়াল টু এন, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে যখন এম নট ইকুয়াল টু এন, বা ডেল্টা এম প্রাইম এন প্রাইমটা 1 হয়ে যাবে যখন এম প্রাইম ইকুয়াল টু এন প্রাইম, এটা 0 হয়ে যাবে যখন এম প্রাইম নট ইকুয়াল টু এন প্রাইম। এগুলো এটা তোমার অ্যাজ ইউজুয়াল আছে। আচ্ছা, এবারে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, যে এই গেট অর্থোগোনালিটি থিওরেম থেকে না 4টি ইম্পর্টেন্ট কনসিকোয়েন্সেস পাওয়া যায়। এই 4টি ইম্পর্টেন্ট কনসিকোয়েন্সেস গুলো তোমাকে কিন্তু ভালো করে মানে মুখস্থ করতে হবে এবং সেটাকে ক্যারেক্টার টেবিল তৈরির সময় ব্যবহার করতে হবে। আচ্ছা, প্রথম যে রুলটা, এই 5টা রুল আমি আরেকটা এক্সট্রা রুল বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, 6 নম্বর রুল। তাহলে 1 নম্বর রুল যেটা বলছে, দ্য সাম অফ স্কোয়ার অফ ডাইমেনশনস of the irreducible representation of a finite group is equal to the order of the group। মানে কোন একটা ধরো গ্রুপে যতগুলো ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন আছে, তাদের ডাইমেনশনের স্কোয়ারের যোগফলটা হচ্ছে তোমার ওই অর্ডার অফ দ্য গ্রুপের সঙ্গে সমান। তুমি দেখবে C2B পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে 4টে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকে, 4টি 1 ডাইমেনশনাল, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু তোমার 4 হবে। তারপরে the sum of the squares of dimensions of the irreducible representations of a finite group is equal to the order of the group। এটা ভীষণ কাজে লাগবে। আচ্ছা, এবারে ডাইমেনশন সেটা কি হয়, সেটা হচ্ছে তোমার ওই যেটা আইডেন্টিটি অপারেশন তার ক্যারেক্টারের সঙ্গে সমান হয়। আমরা সেটা দেখিয়েছিলাম যে সেই 1 ডাইমেনশনের ক্যারেক্টার মানে আইডেন্টিটি অপারেশন তার যে ক্যারেক্টারটা ইজ দ্য ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন আর কি। সেই জন্য যে as the character of identity operation is equal to the dimension of the matrix representation, we can write summation over I chi I e the modulus square equal to h। মানে এখানে li এর জায়গায় তুমি আইডেন্টিটি অপারেশনের করসপন্ডিং ক্যারেক্টারটাকে বসিয়ে দিতে একই জাস্ট মান। ঠিক আছে? মানে আইডেন্টিটি অপারেশনের যে তোমার ক্যারেক্টারটা সেটাই হচ্ছে ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। যেটা প্রথম, তার মানে কি হলো না, sum of squares of the dimensions of the irreducible representation of a finite group is equal to the order of the group। অথবা তুমি বলতে পারো যে sum of square of characters of the identity operations is equal to the order of the group। একই। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে the sum of squares of the characters of the symmetry operation in any irreducible representation is equal to the order of the group। মানে কোন একটা পার্টিকুলার, দেখো তুমি ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি C2B পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে 4টে যে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন আছে তুমি জানো। এবারে কোন একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে এই যে 4টে সিমেট্রি অপারেশনস তাদের ক্যারেক্টারের স্কোয়ারের যোগফলটা হচ্ছে অর্ডার অফ দ্য গ্রুপ এইচ এর সঙ্গে সমান হবে। এটা খুব ইম্পর্টেন্ট যে কোন একটা পার্টিকুলার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে একাধিক সিমেট্রি অপারেশনস আছে, তাহলে ওই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন সিমেট্রি অপারেশনস গুলো আছে তাদের যে ক্যারেক্টার তার স্কোয়ারের যোগফলটা হচ্ছে ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে, বা মানে সরি ডাইমেনশন বলছে অর্ডার অফ দ্য গ্রুপ হবে। এইটা সেটা খুব ইম্পর্টেন্ট। থার্ডলি হচ্ছে যে দ্য আমি এটা অ্যাপ্লিকেশন গুলো দেখালে তুমি আরো ভালো বুঝতে পারবে। দ্য ভেক্টর হুজ কম্পোনেন্টস অফ দ্য ক্যারেক্টার্স অফ ডিফারেন্ট ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনস আর অর্থোগোনাল। মানে সামেশন ওভার আর কাই আই আর কাই জে আর ইকুয়াল টু 0 when I not equal to k। মানে কি করেছে দেখো, এখানে এটা বেসিক্যালি করেছে হচ্ছে একই সিমেট্রি অপারেশন নিয়েছি, দুটো আলাদা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন নিয়েছি। আই এর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন এবং জে এর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন তুমি নিয়েছো। এটা কাই আই আর কাই জে আর এটা সমস্ত সিমেট্রি অপারেশনের জন্য তুমি যোগ করো, সেটা তোমার 0 হবে। এইটা 2 নম্বর এবং 3 নম্বর রুলটাকে তুমি কম্বাইন করতে পারো। এখানে কি করলাম, এখানে দেখো একই সিমেট্রি অপারেশন একই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন যদি তুমি নাও, তাহলে এই দেখো এইটা বেসিক্যালি ওইটা রিডিউস করে যায়। এই যে সামেশন ওভার আর কাই আই আর কাই জে আর ইকুয়াল টু 0, তাহলে আই ইকুয়াল টু জে যদি তুমি নিয়ে নিতে কি হতো, সামেশন ওভার আর বাঁ দিকটা হয়ে যেত কাই আই আর তার স্কোয়ার, সেটা হচ্ছে এইচ, আর এটা কত হলো, এটা হলো 0। তাহলে এই দুটোকে একসাথে তুমি করতে পারো এইচ
ডেল্টা আই জে বলে, যখন আই ইকুয়াল টু জে তখন এইচ হয়ে যাবে রুল 2 থেকে, আর যখন আই নট ইকুয়াল টু জে তখন বেসিক্যালি রুল 3 থেকে এটা তোমার 0 হয়ে যাবে। আর নেক্সট হচ্ছে ইন এ গিভেন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, সেটা রিডিউসিবল হতে পারে অথবা ইরিডিউসিবল হতে পারে, দ্য ক্যারেক্টার্স অফ অল ম্যাট্রিসেস, দ্য ক্যারেক্টার্স অফ অল ম্যাট্রিসেস বিলঙ্গিং টু দ্য সেম ক্লাস আর আইডেন্টিক্যাল। ব্যাপারটা কি দেখো, যেটা আমরা বলেছি যে একই ক্লাসের যে এলিমেন্ট গুলো তারা কি হয়, তারা তো একে অপরের সাথে সিমিলারিটি ট্রান্সফর্ম রিলেটেড, মানে ক্লাসটা তাকেই বলে যে সেট অফ এলিমেন্টস হুইচ আর কনজুগেট টু ইচ আদার। তাহলে একই ক্লাসের আন্ডারে যে সমস্ত মানে এলিমেন্টস গুলো আছে তারা তো বেসিক্যালি সিমেট্রি অপারেশন বা যে সমস্ত ম্যাট্রিক্স গুলো আছে তাদের তো একে অপরের সাথে সিমিলারিটি ট্রান্সফর্ম রিলেটেড, তাদের ক্যারেক্টার হচ্ছে সমান হবে, সেটাকে সেখানে বলা হয়েছে। আর দ্য নাম্বার অফ ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ক্লাসেস ইন দ্য গ্রুপ। যেটা বলেছিলাম যে, যেটা আমি অনেকবার বলেছি যে যতগুলো ক্লাস থাকবে ততগুলো তোমার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকবে। এই যে 5টা করসপন্ডিং থিওরেম বলা হলো, এই 5টা থিওরেমের উপরে বেস করে, বা আমি উল্টোটা বলতে পারি যে 5টা মানে আমি আগে আমি ক্যারেক্টার টেবিলটাকে করে দিচ্ছি, করে দিয়ে এই 5টা রুল যেখানে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা আমি তোমার দেখাতে চাইছি। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা, যে 5টা আমি গেট অর্থোগোনালিটি থিওরেমটা বললাম, তার প্রত্যেকটা টার্মের মানে বোঝালাম, সেখান থেকে 5টা অ্যাক্সিওমস বা রুলস আছে, মানে অ্যাক্সিওম না, করোলারি আছে আর কি। 5টা রুল বললাম, সেই 5টা রুলকে আমি জাস্ট একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে আমি তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করি। ধরো সিটিবি পয়েন্ট গ্রুপটা তুমি নিলে, সেখানে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন গুলো ই সি2 সিগমা বি সিগমা ভি প্রাইম, তার অর্ডার অফ দ্য গ্রুপ এইচ ইকুয়াল টু 4 হয়ে গেল, এবং ই সি2 সিগমা বি সিগমা ভি প্রাইম তারা ডিফারেন্ট ক্লাসে বিলং করে, নাম্বার অফ ক্লাসেস হচ্ছে 4, নাম্বার অফ ক্লাসেস যদি 4 হয় তাহলে নাম্বার অফ ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন হচ্ছে তোমার 4 হবে। যেখানে বলাই আছে লাস্টে, দ্য নাম্বার অফ ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ক্লাসেস ইন দ্য গ্রুপ। তাহলে এখানে দেখো নাম্বার অফ ক্লাস যেহেতু 4, সেখানে নাম্বার অফ ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন হয়ে যাবে 4। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি যখন একটা এরকম টেবিল ধরো আমি তোমাকে লিখে দিলাম, তোমাকে এই টেবিলটাকে লিখে দিচ্ছি, ধরো এখানে এখানে সি2ভি লেখা হলো, এখানে ই সি2 সিগমা বি সিগমা বি প্রাইম, 4টে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন আমি এই কালামে লিখেছি, এই মানে 4টে কালাম হবে এই কারণে। আর যে 4টে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন হবে, ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন 1, ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন 2, ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন 3, আর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন 4, IR1 IR2 IR3 IR4 লিখলাম। তার মানে বেসিক্যালি একটা বক্সের মতো আঁকলাম যেটা 4x4, পরে আরো কিছু আমি এটা অ্যাড করব। আচ্ছা, তাহলে এরিয়া 1 যেটা, এইটা মেন জায়গাটা, এই জায়গাটা তোমার মেন, যেখানে তোমার এই যে 4টে মানে 4x4 মানে 16টা এন্ট্রি আছে, 16টা এন্ট্রি তোমাকে ভর্তি করতে হবে। আচ্ছা, ভর্তি করার রাস্তাটা কি দেখো, প্রথম কথা হচ্ছে যে ক্যারেক্টার অফ ইচ সিমেট্রি অপারেশন ইন এ পার্টিকুলার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, এই যে এই পার্টিকুলার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন যে ক্যারেক্টার গুলো এই বক্সের মধ্যে এন্ট্রি গুলো, সেগুলো হচ্ছে ক্যারেক্টার গুলো। আর সেই ক্যারেক্টার ভ্যালু গুলো কি হবে দেখো। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে তোমার এক্ষেত্রে যেহেতু তোমার রুল 1 যেটা বলছে যে 4টে কিন্তু ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, 4টে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনের কি ডাইমেনশন, তাদের স্কয়ারের যোগফল অর্ডার অফ দ্য গ্রুপের সঙ্গে সমান হবে, অর্থাৎ L1 স্কয়ার প্লাস L2 স্কয়ার প্লাস L3 স্কয়ার প্লাস L2 স্কয়ার 4 হবে। তুমি খেয়াল করে দেখো, এইটা L1 L2 L3 L4 সবাই 1 যদি না হয় তাহলে এটা সম্ভব না। ডাইমেনশন তো নেগেটিভ হতে পারে, তার সবসময় পজিটিভ ইন্টিজার হবে, তার মানে L1 L2 L3 L4 সব 1 করে হবে। তার মানে পরিষ্কার দেখো, যেটা কথা হচ্ছে যে যেহেতু ডাইমেনশন 4টে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, 4টে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে তাদের ডাইমেনশনের স্কয়ারের যোগফলটা 4 হবে, অর্ডার অফ দ্য গ্রুপ হবে, সেখান থেকে L1 L2 L3 L4 সব 1 হয়ে গেল। আর ডাইমেনশন অফ এ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানে কি, সেটা বেসিক্যালি হচ্ছে ওই তোমার আইডেন্টিটি অপারেশন, হ্যাঁ, তার করসপন্ডিং ক্যারেক্টারটা। তার মানে এই যে কাই আই ই, সেটা হচ্ছে এল আই কাই, তার মানে সেখান থেকে কাই 1 ই কাই 2 ই কাই 3 ই কাই 4 ই, সেটা তোমার হয়ে যাচ্ছে 1। তার মানে দেখো এই যে তোমার ধরো এটা, মানে এই যে করসপন্ডিং ই এর করসপন্ডিং ক্যারেক্টার গুলো দেখো পরিষ্কার, প্রথমটা 1 1 1 1, তার মানে এই যে প্রথম যে কালামটা, এই কালামটা তুমি অটোমেটিক্যালি ভর্তি করে দিতে পারলে এই রুল 1 থেকে, এটা 1 1 1 1 হবে, মানে তুমি 4টে 1 ডাইমেনশনাল ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন পাবে। তারপরে সেগুলোই হবে তোমার আইডেন্টি অপারেশনের ক্যারেক্টার, সেখানে 1 1 1 1 এটা হয়ে গেল, এটা প্রথম। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই যে, হ্যাঁ, তোমার তোমার যেটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার এতে, মানে কোন একটা পার্টিকুলার
তোমার রোতে রাদার, মানে কোন একটা পার্টিকুলার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে এই যে চারটে সিমেট্রি অপারেশনস আছে তাদের ক্যারেক্টারের স্কোয়ারের যোগফলটা তোমার এইচ এর সঙ্গে সমান হবে রুল 2 তে। অর্থাৎ এইটা স্কোয়ার মানে কাই আই ই তার স্কোয়ার, কাই আই সি টু তার স্কোয়ার, কাই আই সিগমা ভি তার স্কোয়ার, কাই আই সিগমা ভি প্রাইম তার স্কোয়ার ইকুয়াল টু 4 হবে। আচ্ছা, তাহলে এবারে দেখো, এবারে যেটা কথা হচ্ছে যে তোমার তুমি যদি অঙ্কটাকে কষো তাহলে প্রথম এলিমেন্টটা কিন্তু 1 হয়ে গেছে, বাকি তিনটে তার স্কোয়ারের যোগফল 3 হতে হবে। বাকি তিনটে স্কোয়ারের যোগফল যদি 3 হতে তাহলে বাকিগুলো প্লাস মাইনাস 1 এর মতো তোমার থাকতেই হবে। এটা হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? প্লাস মাইনাস 1 এর মতো তোমার থাকতে হবে। এবার ধরে নাও প্রথমটা তোমার 1 1 1 1 হয়ে যায়। এই যে 1 1 1 1 হয়ে যায়, পরে একটা রুল আছে, দেখবে যে কোনো ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে একটা ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন তুমি সবসময় পাবে যেগুলো টোটালি সিমেট্রিক, অর্থাৎ তার ক্যারেক্টারগুলো সবসময় 1 হয়। সেটা একটা রুল আছে, তুমি পরে শেখাবো তোমাকে। মানে এই যে রোটা, এই রোটাকেও তুমি কিন্তু 1 1 1 1 আগেই লিখে দিতে পারতে। এই কালামটাকে তো 1 1 1 1 কেন হবে বলে দিলাম। এই রোটাকেও তুমি 1 1 1 1 লিখে দিতে পারতে, কারণ এরকম একটা তুমি রুল পরে পাবে। সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে একটা টোটালি সিমেট্রিক ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকেই, সেটা হচ্ছে 1 1 1 1 ক্যারেক্টার হবে এটা। তাহলে দেখো এই কালামটা, এই রোটা তোমার ফিক্সড হয়ে গেল। এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এক একটা রোতে যে এন্ট্রি গুলো আছে তাদের স্কোয়ারের যোগফল হচ্ছে 4 হবে এইটা। আর যে কোনো দুটো রো যদি তুমি কনসিডার করো তাদের গুণফলের যোগফলটা 0 হবে। দেখো 1 ইন্টু 1 0, 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইন্টু মাইনাস 1 তোমার 0 হবে। 1 ইন্টু 1 1 ইন্টু মাইনাস 1 1 ইন্টু 1 1 ইন্টু মাইনাস 1 তো যোগফল 0 হবে। 1 ইন্টু 1 1 ইন্টু মাইনাস 1 1 ইন্টু মাইনাস 1 1 ইন্টু 1 যোগফল 0 হবে এন্ড সো অন। মানে 6টা পসিবিলিটি থাকে, সেটা তোমার 0 হবে। সেটা হচ্ছে তোমার রুল 3 এর মধ্যে পড়ে। এইটা দেখো, ধরো তুমি জাস্ট 1 নম্বর রো আর 2 নম্বর রো, মানে 1 নম্বর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন আর 2 নম্বর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে দেখো তুমি এই আইডেন্টিটি এলিমেন্ট C2 সিগমা বি এটা গুণ করে তোমার 0 হচ্ছে। সিমিলার এরকম 6টা হবে। এই যে বললাম না, এই রো এর সঙ্গে এইটা, 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4 আর 3 এর সঙ্গে 4, এটা গুণ করে তোমার বেসিক্যালি 0 হবে। আচ্ছা, তারপরে তারপরে এবার এইখান থেকে এইটাকে যদি তুমি সলভ করো, সলভ করে তুমি দেখবে যে জাস্ট এই প্রথমটা যদি 1 1 1 1 হয়ে যায়, তার মানে পরের গুলো তোমার দুটো +1 হতে হবে, দুটোকে -1 হতে হবে। তাহলে তোমার এই প্রথম রোতে যদি ধরো এইটাকে -1 এটাকে -1 করো, তাহলে এইটা ইন্টু এইটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা 0 হয়ে যাচ্ছে। আর এইটার সঙ্গে এইটা যদি 0 হতে হয় তাহলে দেখো তোমার এইখানে -1 এখানে -1, আর এটার সঙ্গে এটা যদি 0 হয় এখানে -1 এখানে -1, তুমি যে কোনো দুটো রো গুণ করো, গুণ করে যোগ করো, দেখো তাহলে বেসিক্যালি তোমার ওই দুটো +1 দুটো -1 হিসেবে অ্যাপিয়ার করবে। করে তুমি এই ভেতরের জায়গাটা তুমি ফিল আপ করে ফেলতে পারবে। তাহলে ভেতরের জায়গাটা যখন তুমি ফিল আপ করবে, তাহলে প্রথম কথা হচ্ছে যে কতগুলো তোমার হবে, মানে কতগুলো ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকবে, টোটাল কতগুলো ক্লাস আছে সেখান থেকে তুমি পেয়ে গেলে, সেই মতো করে টোটাল রো এর সংখ্যা কত হবে তুমি পেয়ে গেলে। যতগুলো সিমেট্রি অপারেশন ততগুলো কালাম তুমি পেয়ে যাবে। এটা প্রথম রোটা সবসময় টোটালি সিমেট্রি, কত সবকটা ক্যারেক্টার 1 হবে। প্রথম কালামটা সেটা হচ্ছে ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন হবে। এখানে কিন্তু 4টি ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন 1 1 1 1 হয়ে, বাকি জায়গাগুলো যখন তুমি ভর্তি করবে তাহলে এইরকম ভাবে ভর্তি করে যাতে করে হচ্ছে তারা গেট মানে অর্থোগোনালিটিটা মেনটেন থাকে, এবং সেটাকে মেনটেন করতে গেলে যে ইকুয়েশন গুলো অ্যাকচুয়ালি গাভার্ন সেটা তুমি বলে দিচ্ছি, সেই মতো করে তুমি জাস্ট বা ইনটিউশনে বের করতে পারো, অথবা জাস্ট বারো করে অঙ্ক মানে করে ক্যালকুলেশন করে তুমি বের করো। তাহলে বোঝা গেল যে এই যে এরিয়া 1 এর যে এন্ট্রি গুলো, সেই এন্ট্রি গুলো কেমন করে হবে জিওটিটা ফলো করে, সেটা তুমি বুঝে গেলে। ঠিক আছে, এই মাঝের জায়গাটা হয়েছে, হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, C2 সিগমা বি প্রথম লাইনটা 3টে 1 না 3 যে 3টে -1 দিতাম সেটা করে এখানে কোনটা বলো তো? একদম উপরে মানে 1 1 1 1 চারটে, এটা তো 1 1 1 1 তো না, ওই যেটা বললাম যে তুমি সবসময় কি করবে, চারটি তুমি -1 1 করতে পারতে, আর চারটি -1 -1 -1 -1 তুমি করতে পারতে। প্রথম কথা হচ্ছে যে এই মানে চারটি বলছি, মানে প্রথমটা তো -1 হতে পারবে না, বাকি তিনটে, হ্যাঁ বাকি তিনটে থাকবে তোমার এইটা। এবারে কথাটা হচ্ছে বাকি তিনটে যদি -1 -1 -1 তুমি নিয়ে নাও, তাহলে এর পরেরটায় যখন তুমি আসবে, হ্যাঁ পরেরটায় এসে তুমি দেখবে যে ওই যে মানে প্রথম কথা যে দুটো জিনিস, একটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে একটা টোটালি সিমেট্রিক ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারই +1 হবে, সেটা একটা থাকবে।
তা সেটা তোমাকে ওইখানে না করলে অন্য কোথাও একটা করতে হবে। আমি ওই অন্য কোথাও একটা করার বদলে আমি একদম প্রথমটাতেই ওটা করে দিচ্ছি আর কি, বাকিগুলোকে তার মতো করে আমি সেট করছি। হ্যাঁ, একদম শুরুতে যেহেতু তোমার এইখানে প্রথমটা তো 1 হয়ে গেল, বাকি যে 3টে, বাকি 3টে যখন তুমি কনসিডার করছো, এই বাকি 3টের ক্ষেত্রে এই যে বাকি 3টে স্কয়ারের যোগফল তোমার 3 হতে হবে তো? 3টেই তুমি -1 করতে পারতে। অসুবিধা কিছু মানে +1 -1 সবই অপশন ছিল। সবই যেহেতু অপশন থাকে তাহলে তুমি জাস্ট বাকি 3টে যেটা ছিল, হ্যাঁ, সেই 3টে +1 বা -1 এর মধ্যে তুমি যা খুশি ধরতে পারতে। ধরে এবারে পরের গুলোকে তোমাকে সেট করতে হবে। পরের গুলোকে এমন করে সেট করতে হবে যাতে করে হচ্ছে ওই অর্থোগোনালিটিটা মেইনটেইন হয়। আর অর্থোগোনালিটি যখন মেইনটেইন করতে যাবে তখন দেখবে যে তোমার ঠিক আছে, ওইটা যদি অন্য কিছু না তাহলে অন্যটা সেই মতো করে পাল্টাতে হবে। তাহলে আমি কি করব? আমি আসলে ঝামেলার মধ্যে না গিয়ে যেহেতু কোন একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, টোটালি সিমেট্রিক ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন একটাই থাকবে যেখানে সমস্ত ক্যারেক্টার গুলোকে 1, তাহলে প্রথমেই সেটা করে নিই। তার মতো করে তাহলে 16টা এন্ট্রির মধ্যে 4টে 7টা ফিল আপ হয়ে গেল। বাকি 9টা এন্ট্রি আমি ফিল আপ করব জাস্ট এইটাকে কাজে লাগিয়ে, এই রুল 3 টাকে কাজে লাগিয়ে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? হলো? আচ্ছা, এবারে 2 নম্বর এরিয়া। এই 2 নম্বরের এরিয়াতে যেটা থাকে না, নামগুলো থাকে। এই নামগুলো বেসিক্যালি এই কর্নারে তো কোন পয়েন্ট গ্রুপ সেটা রইল। আর বাকিগুলো যে A1, A2, B1, B2 এইগুলো হচ্ছে তোমার ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন এর নোমেনক্লেচার, যাকে বলে মুলিকান সিম্বল বলা হয়। মুলিকান সিম্বল। আচ্ছা, প্রথমে মানে 5টা কথা রুল আছে বলে দিই যে ওয়ান ডাইমেনশনাল ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন আর রিপ্রেজেন্টেড বাই A or B। ওয়ান ডাইমেনশনাল ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন A বা B দিয়ে তুমি রিপ্রেজেন্ট করবে। 2 ডাইমেনশনাল হলে E দিয়ে, 3 ডাইমেনশনাল হলে T দিয়ে। এখানে কিন্তু সবটাই ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন A বা B দিয়ে নাম হচ্ছে। আর এবারে যখন ওয়ান ডাইমেনশনাল তখন কোনটাকে A বলবো, কোনটাকে B বলবো? না, বলছে যে যদি তোমার মানে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু রোটেশন অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ C2 অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হলে তোমার A নাম দেবো, আর C2 অ্যাক্সিস এর রেসপেক্টে যে সিমেট্রিক সেটাকে মানে অ্যান্টি সিমেট্রিক হলে সেটা B নাম দেবো। আর সিমেট্রিক বুঝবে কি করে? সিমেট্রিক হচ্ছে যে ওই যে করসপন্ডিং ক্যারেক্টারটা 1 হলে সিমেট্রিক, -1 হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। তা তুমি দেখো এইখানে যেটা করলে যে এইখানে এই যে C2 এই প্রথম যে দুটোতে ক্যারেক্টারটা হচ্ছে 1 1 আছে, তার মানে এটা সিমেট্রিক, সেগুলো A নাম হবে। আর পরের দুটোতে যে -1 আছে সেটা হচ্ছে B নাম হবে। তাহলে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কোনটা A কোনটা B? না, প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাবাউট রোটেশন এর রেসপেক্টে সিমেট্রিক, অর্থাৎ ক্যারেক্টারটা 1 হলে সেটা A, আর ক্যারেক্টারটা যদি -1 হয়েছে তাহলে সেটা হচ্ছে B। ঠিক আছে? তাহলে A আর B নামটা হলো। আচ্ছা, এবারে A1 আর B1 সেগুলো কি করে আসছে? না, সিমেট্রিক অ্যাবাউট পারপেন্ডিকুলার C2 আর সিগমা B। মানে প্রিন্সিপাল অ্যাক্সিস ছাড়াও যদি পারপেন্ডিকুলার C2 থাকে বা পারপেন্ডিকুলার C2 না থাকলে যদি সিগমা V থাকে, তার রেসপেক্টে সিমেট্রিক হলে, হ্যাঁ, তখন তোমার সাফিক্স 1 হবে, আর অ্যান্টিসিমেট্রিক হলে সাফিক্স হচ্ছে তোমার 2 হবে। দেখো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে সিগমা ভি এর রেসপেক্টে এটা 1 বলে A1, এটা দেখো -1 বলে A2, এটা 1 বলে B1, -1 হলে B2। তার মানে এই যে A বা B এর যে সাফিক্স গুলো সেটা ঠিক হবে হচ্ছে C2 এর রেসপেক্টে পারপেন্ডিকুলার C2 বা সিগমা ভি এর রেসপেক্টে সিমেট্রিক না তার উপরে। যদি সিমেট্রিক হয় অর্থাৎ ক্যারেক্টারটা 1 হয় তখন সেটা তোমার সাফিক্স হিসেবে A বসবে। আর যদি অ্যান্টিসিমেট্রিক হয়, যদি ক্যারেক্টারটা -1 হয় তখন সেটা তোমার B বসবে। আচ্ছা, এবারে বাকিগুলো এখানে লাগছে না, পরে তোমার লাগবে, এই পার্টিকুলার কেসে লাগছে না। সিগমা এইচ যদি থাকে, সিগমা এইচ এর রেসপেক্টে সিমেট্রিক হলে প্রাইম, সিগমা এইচ এর রেসপেক্টে সিমেট্রিক না হলে হচ্ছে ডাবল প্রাইম হয়। যদি তোমার সেন্ট্রোসিমেট্রি মানে আই, তার রেসপেক্টে সিমেট্রিক হলে জি গেরাডে, আর অ্যান্টিসিমেট্রিক হলে হচ্ছে ইউ, সেটা হয়। আর ই বা টি তাদের যে বিভিন্ন রকমের সাফিক্স গুলো থাকে সেগুলো কিছুটা কমপ্লিকেটেড থাকে, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে দেখো অন্ততপক্ষে এই C2B পয়েন্ট গ্রুপের জন্য যে কেন এটা A1, কেন এটা A2, কেন এটা B1, কেন এটা B2, সেটা যে রুলগুলোকে শেখানো সেই রুল থেকে তুমি বুঝে যেতে পারলে। যদি তোমার ইনভার্সন সিমেট্রি থাকতো, হ্যাঁ, দেখবে তোমার ধরো হয়তো SF6 এর ক্ষেত্রে তুমি দেখছো, হ্যাঁ, বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখছো, সেক্ষেত্রে কিন্তু তোমার দেখবে জি বা ই এগুলোকে ব্যবহার করা হচ্ছে। বা BF3 ক্ষেত্রে যদি তুমি দেখো, সেক্ষেত্রে যেহেতু তোমার এ থাকে মানে হরাইজন্টাল প্লেনটা থাকে সিগমাই, তাদের থেকে সিমেট্রিক সেই মতো করে প্রাইম ডাবল প্রাইম তুমি যা ব্যবহার করতে পারবে। এই পার্টিকুলার কেসটাতে C2B পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে 3টে রুল দিয়েই চলে যাচ্ছে। পরের রুলগুলো হচ্ছে পরে যখন অন্যান্য ক্যারেক্টার টেবিল তৈরি করবো সেখানে তুমি ওটাকে দেখতে পাবে। আচ্ছা, এবারে এরিয়া 3 যেটা হচ্ছে, এরিয়া 3 সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশন মানে তোমার এই যে ট্রান্সলেশনাল ভেক্টর XYZ এবং রোটেশন RX RY RZ সেইগুলো কোন ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশনে বিলং করছে সেই ইনফরমেশনটা থাকে।
তাহলে কি হচ্ছে না এক্স ওয়াই জেড এই যে ট্রান্সলেশনাল ইউনিট ভেক্টর এবং আর এক্স আর ওয়াই আর জেড তাদের সিমেট্রি গুলো এখানে থাকে। আর এবার মজার কথা হচ্ছে এক্স ওয়াই জেড এর সিমেট্রি আর পি এক্স পি ওয়াই পি জেড এর সিমেট্রি একই রকমের। তাহলে এক্স ওয়াই জেড যেখানে থাকবে করসপন্ডিং পি এক্স পি ওয়াই পি জেড কিন্তু সেখানে থাকবে। এটা পরবর্তীকালে বন্ডিং বা ইত্যাদির ক্ষেত্রে সুবিধে করে। আর পরেরটা এরিয়া ফোরেতে হচ্ছে টু ডাইমেনশনে যেগুলো আছে মানে 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 যেটা তোমার ধরো ডি অরবিটাল যেগুলো হয় মানে এক্স ওয়াই দুজন করে থাকে যেখানে আর কি তাদের সিমেট্রি গুলো এখানে বোঝা যাবে। মানে এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইত্যাদিগুলো আছে ইত্যাদিগুলো তোমার হচ্ছে এই এরিয়া ফোরে থাকে। এবার এরিয়া থ্রিতে তুমি দেখো একটা এক্সাম্পল তোমাকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। ধরো ধরো পি জেড তুমি কনসিডার করলে। আচ্ছা পি জেড যখন তুমি কনসিডার করছো তুমি খেয়াল করে দেখো যে এক্ষেত্রে তোমার এখানে তো হ্যাঁ এই যে তুমি জেড অ্যাক্সিস ধরছো বা পি জেড অরবিটালটাকে ধরো তুমি কনসিডার করছো। এবার চারটে সিমেট্রি অপারেশন তুমি নিলে নেওয়ার পরে তুমি দেখছো দেখো এই কিচ্ছু পাল্টালো না, জেডটা পাল্টালো না, সি2 এর কাজ করলে তোমার যা ছিল তাই রাখছে, সিগমা বি সিগমা এক্স জেড এর উপরে কাজ করলে যা ছিল বেসিক্যালি তাই থাকছে, সিগমা ভি প্রাইম সিগমা ওয়াই জেড এর উপরে মানে সিগমা ভি প্রাইম মানে বেসিক্যালি সিগমা এক্স জেড আর কি, আর সিগমা ভি প্রাইম মানে সিগমা ওয়াই জেড। সিগমা ভি প্রাইমটা জেড এর উপরে কাজ করলে কিছু পাল্টাচ্ছে না কারণ এটা জেড অ্যাক্সিসকে কন্টেন্ট করছে, সিগমা ভি প্রাইমে জেড অ্যাক্সিস কন্টেন্ট করে কিছু পাল্টাচ্ছে না। তার ক্যারেক্টার গুলো 1 1 1 1 হলো। যদি এই ক্যারেক্টার গুলো 1 1 1 1 হয় তার মানে কি এটা দেখো তোমার A1 সিমেট্রিতে বিলং করছে। তাহলে এটা ক্যারেক্টার পেয়ে গেলে সেটা পরিষ্কার A1 সিমেট্রিতে বিলং করছে। তাহলে এখানে একটা জিনিস বলি যে নাম্বার অফ ক্যারেক্টারটা সেটা যে আগে আমি বলেছিলাম নাম্বার অফ বেসিস হুইচ ডু নট চেঞ্জ ইস পজিশন অ্যান্ড ডিরেকশন মাইনাস নাম্বার অফ বেসিস হুইচ ডু নট চেঞ্জ ইস পজিশন বা চেঞ্জ ইস ডিরেকশন, সেখান থেকে তুমি ক্যারেক্টার সরাসরি পেয়ে যেতে পারো অথবা এভাবে তুমি কাজ করিয়ে তুমি দেখতে পারো। এবার দেখো এই যে এই যদি পি জেড অরবিটালটা তুমি কনসিডার করো একই রকমের ই সি2 সিগমা বি সিগমা ভি কাজ করো তাকে কিছু পাল্টাচ্ছে না, তার মানে বোঝা গেল যে ই বা পি জেড যেটা সেটা A1 সিমেট্রিতে বিলং করে। এবার এক্স বা পি এক্স দেখো দেখো ই কাজ করলে কিছু পাল্টাচ্ছে না কিন্তু সি2 কাজ করছি, হ্যাঁ জেড অ্যাক্সিস বরাবর রোটেশন যদি করে এক্সটা মাইনাস এক্সে চলে যাবে, সিগমা ভি যদি এক্স জেড প্লেন তো এক্সটাকে কন্টেন্ট করতে পারে কিছু পাল্টাচ্ছে না, কিন্তু সিগমা ভি প্রাইম সেটা ওয়াই জেড মানে সেটা তোমার পাল্টে গেছে। তাহলে এক্স মাইনাস এক্স এক্স মাইনাস তার 1 মাইনাস 1 1 1 হলো 1 মাইনাস 1 হলো। মানে এটা দেখো এ 1 মাইনাস 1 1 মাইনাস 1 সেটা হচ্ছে তোমার A2 সিমেট্রিতে বিলং করছে অ্যান্ড সো অন। এই যে এখানে দেখো 1 মাইনাস 1 1 মাইনাস 1 সরি 1 মাইনাস 1 1 মাইনাস 1 B1 সিমেট্রি B1 সিমেট্রিতে এটা বিলং করে। সিমিলারলি ওয়াই বা পি ওয়াই যখন কনসিডার করবে সেখানে 1 মাইনাস 1 মাইনাস 1 1, হ্যাঁ সিমিলারলি যদি 1s অরবিটাল তুমি কনসিডার করো সবটা পজিটিভ বলে কিছু পাল্টা থাকে A1 সিমেট্রিতে বিলং করছে। তার মানে তুমি দেখো পরিষ্কার এইখানে কিন্তু আমি প্রথমে ওইটাই লিখেছি যে জাস্ট এরিয়া থ্রিতে এক্স ওয়াই জেড এই যে এক্স পি এক্স ওয়াই পি ওয়াই জেড পি জেড এবং এস কোথায় অ্যাপিয়ার করছে সেটা পেলে। একই রকম ভাবে আর এক্স আর ওয়াই আর জেড একই রকম সিচুয়েশন আর এক্স আর ওয়াই আর জেড, হ্যাঁ আর জেড মানে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর রোটেশন, আর এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর রোটেশন, আর ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেশন, প্রত্যেকটা ধরো ক্লক ওয়াইজ নিয়েছি। এবার ই সি2 সিগমা বি প্রাইম কাজ করলে কিছু পাল্টায় বা পাল্টায় না কিনা সেটা আমরা আগে করে করে দেখিয়েছিলাম। দেখো এখানে যদি তুমি ই সি মানে এই এই এটা হচ্ছে এই যে জেড অ্যাক্সিস বরাবর যে ক্লক ওয়াইজ রোটেশন করছে সেখানে তুমি করো কিছু পাল্টাচ্ছে না, সি2 কাজ করলে কিছু পাল্টাচ্ছে না, কিন্তু সিগমা ভি কাজ করলে সেটা হচ্ছে দেখো রিফ্লেকশন নিচ্ছে তো জেড অ্যাক্সিসটাকে কন্টেন্ট করে তাকে এটা হবে অ্যারো ডিরেকশনটা তোমার পাল্টে গেল সেটা -1 হয়ে গেল, মিলালে এটাও তোমার -1 তাহলে 1 1 -1 -1। তাহলে এইটা হচ্ছে আর জেডটা যেখানে বিলং করবে, এইটা হচ্ছে আর এক্সটা কোথায় বিলং করবে, এখানে যে আর ওয়াইটা কোথায় বিলং করবে, তাহলে আর এক্স আর ওয়াই আর জেড কোথায় বিলং করবে এবং এক্স ওয়াই জেড কোথায় বিলং করবে, হ্যাঁ অর্থাৎ এসপি অরবিটাল গুলো কোথায় বিলং করবে সেটা তোমার এরিয়া 3 এর মধ্যে আছে, এই জায়গার মধ্যে সেই ইনফরমেশনটা আছে। এটা পরবর্তীকালে বন্ডিং বা ইত্যাদির ক্ষেত্রে কাজে লাগবে। সিমিলারলি 4 নম্বরটা এরিয়া 4 এতে তোমার এখানে হচ্ছে ডি অরবিটাল গুলো কোথায় থাকবে বা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার জেড তারা কোথায় থাকবে সেটা হচ্ছে এরিয়া 4 এতে জাস্ট বলা হচ্ছে। এরিয়া 4 এতে ধরো ডি এক্স ওয়াই তুমি ই সি2 সিগমা ভি কাজ করলে, হ্যাঁ কাজ করে তুমি এই যে ছবি আঁকা আছে ছবি আঁকার পরে কি চেঞ্জ হচ্ছে তুমি পরিষ্কার দেখতে পাবে, দেখলে তুমি দেখবে যে 1 1 -1 মাইনাস কোথায় বিলং করছে তুমি দেখতে পেয়ে গেলে, বা সিগমা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ঠিক একই রকম 1 1 1 1 কিছু চেঞ্জ হচ্ছে না A1 সিমেট্রিতে বিলং করছে তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এটা আরেক রকম অল্টারনেটিভ করা যেতে পারে সেটা হচ্ছে এই যে ধরো তুমি এক্স ওয়াই যখন দেখবে না তখন জাস্ট বেসিক্যালি এক্স এর ক্যারেক্টার যেন ওয়াই এর ক্যারেক্টার তুমি জাস্ট গুণ করে দেবে তাহলে এক্স ওয়াই পেয়ে যাবে তুমি। সিমিলারলি এক্স জেড যখন দেখবে এক্স এর ক্যারেক্টার জেড এর ক্যারেক্টার তুমি গুণ করে দেবে তাহলে তুমি সেখান থেকে পেয়ে যাবে। মানে ধরো এখানে তোমায় দেখাই
ধরো ধরো এক্স ওয়াই, এক্স আছে এখানে, ওয়াই আছে এখানে, এক্স ওয়াই গুণ করো, তাহলে 1 1 -1 -1 1 1 -1 -1 -1 -1 -1, তার মানে কি হলো 1 1 -1 -1, 1 1 -1 -1, সেখানে কে কে থাকবে না এক্স ওয়াইটা থাকবে। ধরো লেটস সে জেড এক্স কোথায় থাকবে, জেড আর এক্স গুণ করলে, দেখো জেড আর এক্স গুণ করলে 1 1 1 হলো, 1 -1 -1 হলো, 1 1 1 হলো, 1 -1 মাইনাস হলো, 1 -1 1 -1, মানে জেড এক্সটা হচ্ছে তোমার এখানেই থাকবে, দেখো এই যে এক্স জেড এখানে আছে বা ডি এক্স জেড এখানে আছে। তার মানে তুমি যদি জাস্ট এরকম ডি অরবিটালটার মতো করে একটা ছবি এঁকে তুমি যদি দেখাও তো ঠিক আছে, অথবা তুমি যদি এক্স ওয়াই জেডটা অলরেডি বুঝে গেছো, এক্স ওয়াই গুণ করলেই তুমি এক্স ওয়াই পেয়ে যাবে, ওয়াই জেড গুণ করলেই ওয়াই জেড পেয়ে যাবে, এক্স জেড গুণ করলে এক্স জেড পেয়ে যাবে, সেখান থেকেও তুমি কিন্তু বলে দিতে পারবে সেটা কিন্তু কোথায় থাকে। তো দেখো তাহলে আমি সি2ভি এইটাকে পয়েন্ট মানে এটাকে ধরে গেট অর্থোগোনালিটি থিওরেমটাকে কাজে লাগিয়ে এই যে ক্যারেক্টার টেবিলটাকে তৈরি করলাম বা ক্যারেক্টার টেবিল যেটা তৈরি ছিল তার প্রত্যেকটা জিনিস ইন্টারপ্রিট করলাম, এটাকে বুঝতে পেরেছো পরিষ্কারভাবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। মানে বেসিক্যালি আজকে ক্লাসটা ভীষণ রিচ এবং ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। আমি খুব ইম্পর্টেন্ট অনেক কথা বলেছি, মানে আজকের ক্লাসটা ইজ রিয়েল ইম্পর্টেন্ট ক্লাস। খুব ভালো করে তুমি এটাকে তৈরি করবে, যদি কোনো অসুবিধা হয় তুমি বলবে। তুমি এবারে হাত পাকানোর জন্য তোমাকে আমি দুটো কাজ দিই। কনস্ট্রাক্ট দ্য ক্যারেক্টার টেবিল ফর, দু একটা জিনিস এই সি3ভিটাকে করো আর ডি2টাকে করো। এইটার জন্য তোমাকে জাস্ট মানে সরি ডি2টাই হবে দেখো, মানে ডি2 পয়েন্ট গ্রুপ আর সি2ভি পয়েন্ট গ্রুপ এই দুজনের জন্য হচ্ছে তোমাকে জাস্ট ক্যারেক্টার টেবিলটাকে কনস্ট্রাক্ট করতে বলা হচ্ছে, তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হচ্ছে। তো দেখো তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। নেক্সট ক্লাসে আমরা এটা করব মোর অ্যাবাউট ক্যারেক্টার টেবিল, এটা চলে যাব, চলে গিয়ে তারপরে চলে যাবো তোমার অ্যাপ্লিকেশন অফ গ্রুপ থিওরি ইন কেমিস্ট্রি, এটা আমরা চলে যাবো, মানে পার্টিকুলারলি আইআর স্পেকট্রোস্কোপিতে, তারপর হাইব্রিডাইজেশন করতে, রামান স্পেকট্রোস্কোপিতে, হ্যাঁ কিরকম করে তোমার গ্রুপ থিওরিটিক্যাল প্রিন্সিপাল গুলো কাজে লাগছে আজকে আমরা সেই জায়গাতে আমরা খুব কুইকলি ঘুরে যেতে পারবো। এই পর্যন্ত আজকে থাক। এনডব্লিউ আজকে 6 নম্বর না? আচ্ছা, 6 নম্বর। 6 নম্বর। বলো কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। আজকে ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। স্যার এইটা হোমওয়ার্কটা স্যার মানে পুরো ক্যারেক্টার টেবিলটা করতে হবে না, শুধু ফার্স্ট পার্টটা? ফার্স্ট পার্টটা মানে ওই এটা মানে যেটা এরিয়া এরিয়া 2 মানে এরিয়া 1 যেটা এরিয়া 1টাকে মূলত করো, এরিয়া অনটা শুধু না পুরোটা? হ্যাঁ ওইটাকেই করো না। আর হ্যাঁ তারপরে ওইগুলো বলতে শিখতে হবে তো, হ্যাঁ ওটাও করবে, মানে এরিয়া 3 বা এরিয়া 4 কি হবে বা তার করসপন্ডিং মূলিকান সিম্বল গুলো কি হবে সবটাই করবে, তার বাদ দিয়ে কি হবে।